আসসালামু আলাইকুম। ইন্টারেক্টিভ কেয়ার্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ওয়েবিনারে। আমাদের আজকের ওয়েবিনারে আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা যায় এবং তার ফুল রোড ম্যাপ। আমাদের আজকের ওয়েবিনার ইনস্ট্রাক্টর হিসেবে আছেন আলী হোসেন ভাইয়া, হু ইজ আ কন্টেন্ট ক্রিয়েটর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফাউন্ডার অ্যান্ড এডুকেটর অফ প্রোকোডার। সো আমি পার্টিসিপেন্টদের রিকোয়েস্ট করব ওয়েবিনার চলাকালীন সময় আপনারা কেউ অডিও বা ভিডিও অন করবেন না। ওয়েবিনারটি শেষ পর্যায়ে একটি প্রশ্নোত্তর পর্ব রাখা হবে, সেখানে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তা করতে পারেন। এছাড়া আপনারা চ্যাট বক্সে আপনাদের প্রশ্নগুলো টাইপ করে রাখতে পারেন, আমরা ওয়েবিনারটি শেষে সেই প্রশ্নগুলো নিব। তো আমি আর দেরি না করে আলী হোসেন ভাইকে রিকোয়েস্ট করব ওয়েবিনারটি শুরু করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু ক্লিয়ার করবেন। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা আজকের ওয়েবিনারে জয়েন করেছেন। আজকের ওয়েবিনারের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে আমরা আজকে ওয়ার্ডপ্রেস নিয়ে জানবো, একই সাথে ওয়ার্ডপ্রেস শিখে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন সেই ব্যাপারটাও জানবো। তো এই দুইটার মাঝখানে যে জার্নিটা, সেই জার্নিটা আমি আপনার সাথে শেয়ার করবো আজকে। তার আগে একটু আমি আমার সম্পর্কে বলি অল্প একটুখানি। আমি আলী হোসেন, আমি একজন ওয়েব ডেভেলপার এবং আচ্ছা, আমি আলী হোসেন, আমি ওয়েব ডেভেলপার এবং আমি 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং করছি। ফ্রিল্যান্সিং এর জার্নিতে আমি প্রথম দিকে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে শুরু করি নাই, আমি প্রথম দিকে শুরু করেছিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে। এবং কিছুদিন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার পর আমি সুইচ করি গ্রাফিক ডিজাইনে, এবং এরপরে আমি ওয়েব ডেভেলপমেন্টে আসি। প্রথম দিকে আমি জাস্ট এইচটিএমএল সিএসএস দিয়ে ওয়েবসাইট বানাতাম, এবং সেই সময়ে এটার কিন্তু অনেক চাহিদাও ছিল। আপনি 2012-13 সাল বা 14 সালের দিকে দেখবেন প্রচুর মানুষজন কাজ করেছে পিএইচডি টু এইচটিএমএল এর। এখনো পিএইচডি টু এইচটিএমএল এর কিছু কিছু কাজ আছে, পিএইচডি টু এইচটিএমএল বলবো না, এইচটিএমএল এর কাজ আছে, কিন্তু সেই সময়টাতে এটা খুব হট টপিক ছিল। এরপর আস্তে আস্তে নিজেকে, নিজের স্কিল ডেভেলপ করতে থাকি, জাভাস্ক্রিপ্ট শিখি, পিএইচপি শিখি, কিছুদিন জুমলা নিয়ে কাজ করেছি। এরপরে ওয়ার্ডপ্রেসে আসি, এবং ওয়ার্ডপ্রেসে প্রথম দিকে আমি কাস্টমাইজেশন করেছি অনেকদিন, এরপরে ডেভেলপমেন্টে যাই। এবং 2019 সাল থেকে আমি আমেরিকান একটা কোম্পানিতে রিমোট জব করছি। এর মধ্যে 3-4টা জব সুইচ করেছি, কিন্তু এখন আমি রিমোট জব করছি এখনকার স্ট্যাটাস হচ্ছে এটা আমার। আর 12 থেকে মোটামুটি 21-22 পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করেছি। আমার আপওয়ার্কে লেভেল টপ রেটেড ফ্রিল্যান্সার ছিলাম যখন আমি ফ্রিল্যান্সিং করেছি, এবং ফাইবারে লেভেল 2 সেলার ছিলাম। এটা হচ্ছে আমার সম্পর্কে সংক্ষিপ্ত একটুখানি পরিচয়। বাইরে হচ্ছে আমি 2019 সাল থেকে প্রোকোডার বিডি নামে একটা ইউটিউব চ্যানেল রান করি, যেখানে আমি ফ্রিল্যান্সিং এবং ওয়েব ডেভেলপমেন্ট শেখাই। আর ইন্টারেক্টিভ কেয়ার্সের এখন থেকে যে কোনো ক্যারিয়ার পাথের লাস্টে আমি আপনাদেরকে শেখাবো, আপনি যদি আমাদের সাথে কন্টিনিউ করেন ইন্টারেক্টিভ কেয়ারের সাথে, তাহলে আমি আপনাকে শেখাবো ফ্রিল্যান্সিং, রিমোট জব এবং লিঙ্কডইন, এই তিনটা জায়গাতে কিভাবে আপনি ভালো করবেন। মানে ফ্রিল্যান্সিংয়ে আপনি কিভাবে আপনার স্কিলটাকে মনিটাইজ করবেন, কিভাবে রিমোট জবের দিকে আপনি যেতে পারেন বা পাথটা কেমন হবে, এবং একই সাথে এখনকার সময়ে আপনার লিঙ্কডইন থেকে প্রচুর ক্লায়েন্ট জেনারেট করা যায়, তো সেটা আপনি কিভাবে করবেন সেটাও জানবেন, আর যদি আপনি ইন্টারেক্টিভ কেয়ারের যে কোনো ক্যারিয়ার পাথে থাকেন। আর আমার সাথে যদি কমিউনিকেট করতে চান, সেক্ষেত্রে আপনি আমাকে ইমেইল করতে পারেন অথবা আমাকে ফেসবুকে কানেক্ট করতে পারেন। এই হচ্ছে আমার মোটামুটি বেসিক্স। তো এখন আমি সরাসরি আমার স্ক্রিনটা শেয়ার করব। আমার স্ক্রিনটা যদি ঠিকভাবে দেখা যায় তাহলে আমাকে একটু আপনারা জানাবেন যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। আর আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো আমি রিকোয়েস্ট করব একটু নোট করে রাখার জন্য। এরপর আমি যখন প্রশ্ন নিব তখন একবারে যে প্রথম থেকে আমি জাস্ট প্রশ্ন নিতে শুরু করব এরকমও না, আবার একদম কিউএনএ সেকশনে গিয়ে যে প্রশ্ন করব এরকমও না। আমি 2-1টা স্লাইড পর পর আপনাদের থেকে প্রশ্ন নিব। তো আপনারা রেডি থাকবেন, হ্যাঁ? আপনারা যখনই মাথায় কোনো প্রশ্ন আসবে সেটা নোট করে রাখবেন, আমি যখন আপনাদেরকে ফ্লোর দিব তখন আপনারা আপনাদের প্রশ্নগুলো করবেন। তো আমাদের আজকের যে ওয়েবিনারটা, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রোডম্যাপটা আমরা জানবো একজন ফ্রিল্যান্সারের পার্সপেক্টিভ থেকে। আমি যেহেতু ফ্রিল্যান্সিং করেছি একটা বড় সময় ধরে, এখনও মাঝে মাঝে খুবই অল্প, একদম লিমিটেড এর মধ্যে থেকে আমি ফ্রিল্যান্সিং করি। তো আমার যে জার্নিটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা একদম প্রথমে যেটা বলছিলাম যে আমাদের ওয়েবিনারের প্রথম অবজেক্টিভ হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের যে ইকোসিস্টেমটা এটা একটু বোঝার চেষ্টা করব আমরা এখানে। এরপরে আমরা একটু এক্সপ্লোর করব যে পাথটা, একজন ফ্রিল্যান্সারের পাথটা কেমন হবে সেটা, এবং আমরা একটু অ্যাকশনেবল কিছু রিসোর্স এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এর বাইরে আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো থেকেও আপনার প্রশ্নতে হয়তো আরেকজনের উপকার হবে, তার প্রশ্নে আপনার উপকার হবে। তো আমি আশা করব আপনারা পুরোটা ওয়েবিনার মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা,
তো এখন আমরা সবার আগে জানবো ওয়ার্ডপ্রেসটা কেন এত পাওয়ারফুল। আপনাদের অনেকেই হয়তো মনে হতে পারে যে ওয়ার্ডপ্রেস এত পাওয়ারফুল কিছু না, বা আপনাদের মধ্যে অনেকের কাছে মনে হতে পারে যে ওয়ার্ডপ্রেস আবার কি। হ্যাঁ, দুই রকমের মানুষজনই আজকের ওয়েবিনারে থাকতে পারেন। আমি একটু প্রশ্ন করব যে আপনাদের মধ্যে এখানে এমন কেউ কি আছেন যিনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন না, বা ওয়ার্ডপ্রেস কি এই ব্যাপারটা জানেন না? এমন কি কেউ আছেন দু একজন? সবাই ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে? ভেরি গুড। তাহলে তো মনে হয় আজকে এই স্লাইডটার আর দরকার নেই, তাই না? কারণ এখানে মোটামুটি যত ইনফরমেশন আছে তাহলে সেগুলো আপনারা সব জানবেন। আচ্ছা, তারপর আমি একটুখানি বলি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং এটা একটা সিএমএস যেটা মানে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার 40% রান করে। আপনি এখানে যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখলে বুঝতে পারছেন এটা ওয়ার্ডপ্রেস বলছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার কেন ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করা হয়, এটা খুবই ফ্লেক্সিবল এবং এটাকে স্কেল করা সহজ, এবং এটা একটা ভাস্ট কমিউনিটি আছে। এখন আপনি যদি বলেন যে ভাই এর কিছুই আমার মাথার উপর দিয়ে গেছে, বা কিছুই আমার মাথায় ঢোকে নাই, এরকম যদি আপনি বলেন, তো আমি আপনাকে একটা কথা বলি। এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে, মানে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে, হুম, যত রকমের ওয়েবসাইট আছে তার মধ্যে 40% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে। কিন্তু আপনি এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখেন, একজন ভাই হাত তুলেছেন, একিউএম। আচ্ছা, একটু পরে আমি প্রশ্ন নিচ্ছি, সিফাতুল্লাহ ভাই। আচ্ছা, এখানে আপনি দেখেন, এখানে 40% ওয়েবসাইট পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে, সেটা যে কোনো ধরনের প্ল্যাটফর্মে হিসাব করেন তার মধ্যে 40% ওয়ার্ডপ্রেস। কিন্তু যখন আপনি সিএমএস এ যাবেন, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে যাবেন, তখন 62% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে। শপিফাই এর সবচেয়ে কাছাকাছি, সেটা মাত্র 6.2%। উইক্স হচ্ছে 3.8%। আপনি এরকম করে যদি যেতে থাকেন, ওয়েবফ্লো দেখেন, ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে এর মধ্যে সিএমএস দিয়ে বানানো, তার মধ্যে মাত্র 1% ওয়েবসাইট ওয়েবফ্লো দিয়ে রান করে। ওকে, তো এখানে আপনি একটু দেখতে পাচ্ছেন যে এটা আপনার কাছে, অনেকের কাছে আমি জানি আপনাদের কাছে একটু কনফিউজিং মনে হতে পারে, যে কারণে আমি এটাকে আপনাকে একদম ভেঙে বলছি। ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার মধ্যে অ্যারাউন্ড 70% ওয়েবসাইট পিএইচপি দিয়ে রান করে। পিএইচপির একটা সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। সেই ওয়ার্ডপ্রেস দিয়ে পুরো ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট তার 40% রান করে। আর আপনি যদি একটু সিম্পলি হিসাব করেন যে সিএমএস আছে, যত মানুষজন সিএমএস দিয়ে ওয়েবসাইট বানায়, সেখানে আবার 62%। এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই সিএমএস আবার কি জিনিস? হ্যাঁ, এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বানাই, আমরা কিছু কিছু ওয়েবসাইট আছে একদম স্ক্র্যাচ থেকে বানাই। সেটা কিরকম? আমরা ধরেন ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা রেডি করি। ফ্রন্ট এন্ড মানে ওয়েবসাইট আপনি যেটা দেখেন, যেটার সাথে আপনি ইন্টারেক্ট করেন, হ্যাঁ, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আর ব্যাক এন্ড হচ্ছে যে ডেটাগুলো থাকে সেগুলো ব্যাক এন্ডে স্টোর করা থাকে, এবং ব্যাক এন্ডের থেকে ডেটাগুলোকে ফ্রন্ট এন্ডে দেখানোর একটা প্রসেস আছে যেটা এপিআই এর মাধ্যমে হয়। তো এই ফ্রন্ট এন্ডটা, ব্যাক এন্ড, এপিআই প্রত্যেকটা জিনিস কাস্টম ভাবে তৈরি করা হয়, সেগুলো হচ্ছে কাস্টম মেড ওয়েবসাইট। আর সিএমএস গুলোতে যেটা হয়, ব্যাকএন্ডটা মোটামুটি রেডি করা থাকে, এক একটা সিএমএস এক এক রকম, যেমন কোনোটা ওয়ার্ডপ্রেস, কোনোটা শপিফাই, কোনোটা ওয়েবফ্লো। তো ওই সিএমএসটা রেডি করা থাকে, ওইটার উপর ডিপেন্ড করে আমরা ওয়েবসাইট বানাই, সেগুলো হচ্ছে যে সিএমএস বেসড ওয়েবসাইট। যেমন সবচেয়ে পপুলার এবং সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। তো এই দুই রকমের ওয়েবসাইট, এবং আপনি দেখেন এটা হচ্ছে W3 টেক ডাটার স্ট্যাটিস্টিক্স, যেখানে বলছে 62%। এক একজনের স্ট্যাটিস্টিক্স নেয়ার ধরনটা একটু ডিফারেন্ট হয়, তো যে কারণে পার্সেন্টেজ একটু এদিক সেদিক হয়, কিন্তু আপনি একটু ইমাজিন করেন W3 টেক ডাটার হিসাবে এটা হচ্ছে 62%। আর আপনার হচ্ছে WP জুমের হিসাবে এটা আরো বড় একটা নাম্বার, আপনি যেমনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি ব্যাক করে গেছি। তো এখানে আপনি দেখেন এটা হচ্ছে আপনার 61%। ওকে, তো জাস্ট আপনি একটু ইমাজিন করে দেখেন যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডপ্রেসটা আসলে কতটা পপুলার। এবং এখানে আপনি যেমনটা দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড খুবই পপুলার, পপুলারিটি ট্রেন্ডেও এটার অবস্থা খুবই ভালো। হ্যাঁ, এবং অনেকেই আপনাকে হয়তো বিভিন্ন সময় বলবে যে ওয়ার্ডপ্রেসের মার্কেট ভালো না, বা ওয়ার্ডপ্রেসের মার্কেট নাই, ওয়ার্ডপ্রেসের মার্কেট চলে যাচ্ছে, অনেকে ওয়ার্ডপ্রেস থেকে মুভ করছে, এরকম আপনি অনেক কিছু অনেক সময় শুনবেন। কিন্তু স্টিল ইন 2025, এটা এপ্রিল 2025 এর স্ট্যাটিস্টিক্স, জাস্ট ইমাজিন করেন 1 মাস আগের। তো এত স্ট্যাটিস্টিক্স, এবং এই সময়ে এসেও ওয়ার্ডপ্রেসটা এত রকিং। এবং আমাদের কোম্পানিতে মোটামুটি জুনিয়র লেভেলে যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করে, তাদের অ্যারাউন্ড স্যালারি হচ্ছে $1200 থেকে $1500 পার মান্থ। ওকে, তো আপনি একটু এবার ইমাজিন করতে পারেন যে মার্কেটে এটার ডিমান্ড কেমন। যদি এত ডিমান্ড নাই থাকতো তাহলে ডেফিনেটলি কোম্পানিগুলো কেন এত হাই রেঞ্জের স্যালারি দিয়ে ডেভেলপার রাখছে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন এবং আপনার যদি ভালো স্কিল থাকে, সেক্ষেত্রে মাসে $3000-4000 ইনকাম করা খুব একটা কঠিন হবার কথা নয়, যদি আপনার স্কিলটা ভালো থাকে। তো আপনি জাস্ট একটু ইমাজিন করেন, এবং এই কারণেই মোটামুটি ওয়ার্ডপ্রেসটা এত পপুলার। হ্যাঁ,
যেখানে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে ভাস্ট কমিউনিটি, একটা বড় কমিউনিটি আছে। আপনি ওয়ার্ডপ্রেস রিলেটেড যে কোনো সমস্যায় যখন আপনি পড়বেন, আপনি ইউটিউবে সার্চ করলে ওটা সলিউশন আপনি পাবেন, গুগলে সার্চ করলে সেটা সলিউশন আপনি পেয়ে যাবেন। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট বানালে আপনি যদি আপনার হোস্টিংটা যদি ভালোভাবে আপনাকে সাপোর্ট দিতে পারে, মোটামুটি মানে অনেক বড় একটা ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে রান করাতে পারবেন। আর ওয়ার্ডপ্রেসে যেহেতু প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ইজি টু লার্ন, যে কারণে ওয়ার্ডপ্রেসটা প্রচুর মানুষ চুজ করছে। জাস্ট ওয়ার্ডপ্রেস পপুলার দেখে প্রচুর মানুষ ওয়ার্ডপ্রেস চুজ করে, ব্যাপারটা এরকম না। তো আপনাদের মধ্যে দুইজন ভাই প্রশ্ন করেছেন, হাত তুলেছিলেন, আপনাদের প্রশ্নটা যদি একটু বলেন। শিফাতুল্লাহ, আরেকজন আপু বলছিলেন মনে হয়। আমি আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, কাইন্ডলি আনমিউট করে প্রশ্নটা করবেন। ভাইয়া, সিফাতুল্লাহ ভাইয়া চ্যাট বক্সে একটা কোশ্চেন দিয়েছে, আমি একটু আনসার দিই। ভাইয়া আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব একটু পরে, সো যারা ওইটা ফিল আপ করবেন ওনাদের কাছে ক্লাস রেকর্ডিংটা চলে যাবে, সো কাইন্ডলি ওটা ফিল আপ করে দিবেন। টেকনো স্পার্ক 7 প্রো ওকে, থ্যাংক বলেন। ইউ। টেকনো স্পার্ক 7 প্রো হাত তুলেছেন, প্রশ্ন করতে পারেন। আহ, ওনার- আমি জাস্ট একটুখানি বলবো যে আপনি একটা জুম মিটিং এ এসেছেন, আমি জানি না আপনার এই ইন্টেনশনটা আপনাকে চেঞ্জ করতে হবে। হ্যালো হ্যাঁ, জি ভাই বলেন। ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আহ, শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, আয়মান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভাইয়া কেমন আছেন? বলতেছি কি, আপনার যে কোর্সের যে ওয়েবসাইট থেকে দেখলাম, মানে আমি যদি কিনি ওখানে 40% ডিসকাউন্ট পাবো। এখন আমি তো বিগিনার, আচ্ছা, আমি ওইটা কিছু নিয়ে আমরা এখানে কথা না বলি, আমরা এখানে ইন্টারেক্টিভ কেয়ারের যেগুলো নিয়ে কথা বলছিলাম সেটা বলি। আর আপনি আমার কোর্সের ব্যাপারে দেখতে চাইলে ওয়েবসাইটে গেলে ওখানে সব ডিটেল আছে, ওইখান থেকে আপনি জেনে নিতে পারেন। ভাইয়া আই থিঙ্ক কোশ্চেন আনসার গুলো আমরা শেষে নিলেই ভালো হবে, আপনি ইন্টারাপ্টেড হ্যাঁ, হবেন বারবার, ওইটাই হ্যাঁ ভালো ঠিক হয়। ভাইয়া, তাহলে আমি শেষে করে দিয়ে জি প্রশ্ন জি। করবো না। আচ্ছা। আর আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে টেকনো স্পার্ক 7, উনি আমি ওনাকে জাস্ট একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে আপনি একটা মিটে এসছেন, তো আপনার উচিত যে আপনার অ্যাকচুয়াল নামটা দেয়া, এক, আর দুই হচ্ছে যে আপনি যে ছবি দিচ্ছেন অবশ্যই একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি ওয়ার্ডপ্রেস শিখতে চাচ্ছেন অথবা আপনি অনলাইনে আপনার ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন, দুইটাই হতে পারে আপনি জাস্ট আজকের ওয়েবিনারে জয়েন করেছেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানতে, কিন্তু আপনি ডেফিনেটলি কোথাও না কোথাও ক্যারিয়ার ডেভেলপ করবেন। তো আপনার জুমের যদি নাম থাকে এরকম এবং আপনার ছবি যদি ঠিকভাবে না থাকে, এটা খুবই আনপ্রফেশনাল। তো একটা প্রফেশনাল ছবি দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার অ্যাকচুয়াল নামটা দেওয়ার চেষ্টা করবেন। সবাইকেই এই সাজেশনটা থাকবে। তো আমি আপাতত মিউট করে দিচ্ছি। ভাই, আমাদের ভাই আপনি একটু মিউট করে দিয়েন, আর আমরা হচ্ছে যে স্লাইড করতে থাকি, শেষের দিকে গিয়ে আমি প্রশ্নগুলো নিব, কারণ আমি দেখতে পাচ্ছি যে আপনাদের প্রশ্ন নেওয়ার সময় একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, তো এখন আমরা যদি এরপরে আরো একটু ডিটেল জানতে চাই যে কেন ওয়ার্ডপ্রেসটা এত ডমিনেট করছে মার্কেটে। আপনি দেখলেন যে ওয়ার্ল্ডের যত ওয়েবসাইট আছে তার 40% ওয়ার্ডপ্রেস দিয়ে রান করে, আর যদি আমরা সিএমএস এ যাই তাহলে 60 to 62%। জাস্ট ইমাজিন, হিউজ। এবং এটা বছরের পর বছর ধরে, এমন না যে এখন 2025 সালে এসে ওয়ার্ডপ্রেস এত ডমিনেটিং, না, এটা সে 2013-14 সাল থেকেই এরকম ডমিনেটিং, মানে আমার জবে থেকে ওয়ার্ডপ্রেসের সাথে পরিচয় আর কি, তখন থেকে। এটার একটা বড় কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ওপেন সোর্স। ওপেন সোর্স মানে হচ্ছে এটা সবগুলো কোড একদম ওপেন, আপনি চাইলেও ওয়ার্ডপ্রেসের কোড মানে একদম বেসিক যে কোড বেসটা আছে সেটা আপনি দেখতে পারবেন, তারা কিভাবে কোড লিখে পুরো প্ল্যাটফর্মটা তৈরি করেছে এটা আপনি দেখতে পারবেন। এই কারণে এটাকে বলা হয় ওপেন সোর্স। এবং সেকেন্ড হচ্ছে এটা ফ্রি। এই যে ওপেন সোর্স হওয়ার ফলে মানুষজন কনফিডেন্স পায় যে আমি একটা ওয়েবসাইট বানাবো, ওয়ার্ডপ্রেসকে আমার ডেটাগুলো দেখছে কিনা, বা ওয়ার্ডপ্রেসে আমার কি কোনো কিছু স্পাই করছে কিনা। এবং যখন আপনার একটা ওপেন সোর্স থাকবে তখন মানুষজন কনফিডেন্ট থাকে যে না, এরকম কিছু হবে না। কেন? কারণ ওয়ার্ডপ্রেস যদি এরকম কিছু একটা করে, অন্য কোনো না কোনো ডেভেলপার ঠিকই ওই কোড বেসটা পড়বে, পড়ে সে
দেখে ফেলবে যে না ওয়ার্ডপ্রেস এই কাজটা করছে বা অন্য কেউ এই কাজটা করছে, বা এরকম অনেক রকম সমস্যা ক্লোজ ডোর যে অ্যাপগুলো সেগুলোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু ওপেন সোর্স এটা নাই, যে কারণে মানুষজন অনেক কনফিডেন্স পায়। তো যে কারণে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসটা অনেক পপুলার। আর সেকেন্ড হচ্ছে এটা ফ্রি। যেমন আপনি যদি ওয়েব ফ্লো দিয়ে ওয়েবসাইট বানাতে চান বা উইক্স দিয়ে ওয়েবসাইট বানাতে চান, আপনি দেখবেন যে আপনি যখনই ওয়েবসাইটটা রান করতে চাবেন আপনাকে একদম ইনিশিয়ালি বেসিক স্টেজে আপনাকে একটা পেমেন্ট দিতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আপনি ডোমেন এবং হোস্টিং পারচেস করবেন, বাংলাদেশে ধরেন আপনার 12 থেকে 1500 টাকায় আপনি একটা প্যাকেজ নিতে পারেন হোস্টিংয়ের। আর আপনি ইন্টারন্যাশনাল কোনো হোস্টিং প্রোভাইডারের নিলে হয়তো 3 থেকে 4000 টাকার মতো আপনার খরচ পড়বে 1 বছরে। তো এরকম একটা খরচ দিয়ে আপনি একটা ওয়েবসাইট রান করে ফেলতে পারবেন, আপনার এক্সট্রা আর কোনো খরচ নেই। আপনি জাস্ট ডোমেন এবং হোস্টিংয়ের জন্য খরচ দিবেন, আর ওয়ার্ডপ্রেস আপনি সেখানে জাস্ট ইনস্টল করে ব্যবহার করবেন, সিম্পল। কিন্তু আপনি যখন ওয়েবফ্লো বলেন, শপিফাই বলেন, স্কোয়ারস্পেস বলেন, এগুলোর ক্ষেত্রে কি হবে, আপনি বেসিক্যালি রান করতে গেলে পার মান্থ সাবস্ক্রিপশন বেসিস আপনাকে পেমেন্ট করতে হবে, এবং যেটা পরে দেখা যায় যে অনেক বেশি। এবং ওইসব প্ল্যাটফর্মের ওয়েবসাইটগুলোকে আপনি যখন পরে এডিট করতে চাইবেন, আপডেট করতে চাইবেন, আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন। যে কারণে ওয়ার্ডপ্রেসটা অনেক পপুলার, মানে এটা একটা বড় রিজন, এটা যে ওইটা ওপেন সোর্স। আর পরের যেটা সেটা হচ্ছে যেটার এক্সটেন্সিবিলিটি। যেমন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যখন আপনি বানাবেন, ওয়েবসাইটে আমাদের বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে হয় বিভিন্ন সময়। উদাহরণ দিই, ধরেন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, আপনার দরকার হচ্ছে যে আপনি টেস্টিমোনিয়াল সেকশন রাখবেন, যেখানে গুগল থেকে যে টেস্টিমোনিয়ালগুলো একটা কোম্পানির নামে পাবলিশ হয় সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে দেখাবেন। ধরেন আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানির যে গুগল টেস্টিমোনিয়ালগুলো বা ট্রাস্ট পাইলটের যে টেস্টিমোনিয়ালগুলো সেগুলোকে আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজে দেখাবেন। এটা আপনি ডেভেলপ করতে পারেন, হ্যাঁ, এটা আপনার অপশন আছে। আবার আপনি যদি মনে করেন যে না আমার এখন ডেভেলপ করার সময় নাই, আমি একদম ইনস্ট্যান্টলি কাজটা করতে চাই, আপনি যে কোনো একটা প্লাগইন ব্যবহার করে এটা করে ফেলতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে, মানে ফুল ডিজাইনটা, এই ডিজাইনটা আমার পছন্দ হচ্ছে না, আপনি এই যে দেখেন 30,000 প্লাস অ্যাভেলেবেল থিম এবং 70,000 প্লাস প্লাগইন ওয়ার্ডপ্রেসের আছে। থিম আর প্লাগইনের মধ্যে পার্থক্য হচ্ছে আপনার থিমে যখন আপনি আপনার ওয়েবসাইটের থিম সেট আপ করবেন, তার মানে আপনার ওয়েবসাইটের বাইরের যত ডিজাইন, যেমন ধরেন এইখানে আমি একটা থিম ব্যবহার করছি যেটা হচ্ছে একটা ব্লু এবং হোয়াইটের টেক্সচারের মধ্যে, তো এইটাকে আপনি থিম বলতে পারেন। আর প্লাগইন হচ্ছে এটার মধ্যে আমি যখন ফিচার অ্যাড করব সেগুলো হতে পারে প্লাগইন। আপনার ওয়েবসাইটের জন্য আপনার পছন্দ মতো মোটামুটি সব রকমের থিম অলরেডি মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনি এগুলোকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন। আপনার যে ফিচারটা দরকার সেই ফিচারের জন্য প্লাগইন অলরেডি কেউ না কেউ বানিয়ে রেখেছে, আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন। এই জন্য এটাকে বলা হয় যে যে একদিকে এটা ফ্রি, এটা ওপেন সোর্স, আবার এটার প্লাগইন, এটা থিম, এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে। যে কারণে একজন মানুষ যার কোডিং নিয়ে কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোডিং খুব একটা জানে না, তারাও কিন্তু এখানে এসে একটা সুন্দর ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারে, বা সে যেরকম চায় তার কাছাকাছি একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারছে। এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ যে কারোর জন্য। এটা একটা বড় রিজন ওয়ার্ডপ্রেসটা ডমিনেট করার। এরপর একটা হচ্ছে ভার্সেটিলিটি। যেমন আপনি একটা ওয়েবসাইট বানাতে চাইলে আপনি ওয়েবসাইটের মধ্যে অনেক রকম ফিচার অ্যাড করতে পারবেন যখন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবেন। আপনি যদি একটা ব্লগিং সাইট বানাতে চান, একটা পার্সোনাল ওয়েবসাইট বানাতে চান, একটা ই কমার্স ওয়েবসাইট বানাতে চান, নিউজ ওয়েবসাইট বানাতে চান, হ্যাঁ, রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাতে চান, পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে চান, তারপরে ডেন্টিস্টদের জন্য ওয়েবসাইট, ল ফার্মের জন্য ওয়েবসাইট, মোটামুটি আপনি যত রকম ওয়েবসাইট কল্পনা করেন প্রায় সব রকমের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। প্রায় ওয়ার্ডটা মিস করবেন না, হ্যাঁ, প্রায় সব রকমের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে পারবেন। তো এটা একটা হিউজ অপরচুনিটি। কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানাতে গেলে আমি জাস্ট একটু ইমাজিন করি যে এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানালে আমার কি কি সুবিধা হবে, কি কি অসুবিধা হবে, এরপরে আমি সেটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে ফেলি। এই যে ভার্সেটিলিটিটা, এটা কিন্তু নর্মালি অন্য প্ল্যাটফর্মে এত বেশি নাই। তো এটা এই কারণে ওয়ার্ডপ্রেসটা এত বেশি ডমিনেট করছে। আর আরেকটা যেটা সবচেয়ে পাওয়ারফুল সেটা হচ্ছে এসইও। আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট বানাই আমরা চাই আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসুক। একটা ওয়েবসাইটে লাইভ দেয় কিন্তু ভিজিটর, তাই না? তো সেই ভিজিটর আসবে কিভাবে? বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে নর্মালি। এখন তো ওয়েবসাইটগুলোতে ভিজিটর আনার একটা বড় অপশন হচ্ছে পেইড অ্যাড। কিন্তু পেইড অ্যাডের উপর ডিপেন্ড না করে আপনি যদি চান যে না আমার ওয়েবসাইটে অর্গানিকভাবে ভিজিটর আসুক, সেক্ষেত্রে এসইওটা খুব ইম্পর্টেন্ট। আর ওয়ার্ডপ্রেসের এসইও ওয়ান অফ দ্য বেস্ট। আপনি যে কোনো প্ল্যাটফর্মে দিয়ে যেভাবে ওয়েবসাইট বানান না কেন, ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যখন ওয়েবসাইটটা বানাবেন সেটার সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলিটা অনেক বেশি, যে কারণে এটা অনেক বেশি পপুলার। আর এরপরে যদি আপনি ওয়েবসাইটটাকে পরে স্কেল করতে চান, আপনার হোস্টিং যতক্ষণ আপনাকে সাপোর্ট দিবে আপনি ততক্ষণ স্কেল করতে পারবেন। এরপরে যদি আপনার মনে হয় যে না আমার আরও বেশি স্কেল করা দরকার, আপনি আরও একটু ভালো প্ল্যাটফর্ম, ভালো প্যাকেজ চুজ করবেন। তো সেক্ষেত্রে স্কেলেবিলিটিটারও একটা বড় অপরচুনিটি আছে ওয়ার্ডপ্রেসের, যে কারণে ওয়ার্ডপ্রেসটা আসলে এত ডমিনেট করছে। তো এখানে আমি 5টা কথা বলেছি। প্রথম হচ্ছে ওয়ার্ডপ্রেসটা ওপেন সোর্স, ওয়ার্ডপ্রেস ফ্রি, ওয়ার্ডপ্রেসে হিউজ থিম এবং প্লাগইন আছে, এবং এটাতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আপনি বানাতে পারবেন। ওয়েবসাইটগুলো এসইও ফ্রেন্ডলি এবং এটাকে স্কেল করা যায়। এই ফিচারগুলোর কারণেই মোটামুটি ওয়ার্ডপ্রেসটা এত পপুলার এবং বছরের পর বছর ধরে এটা মার্কেটে পপুলার হয়ে আছে। তো এরপরে আমরা যদি একটু এর ক্যারিয়ার পাথটা নিয়ে ভাবি, এখান থেকে হচ্ছে যে হয়তো আপনাদের ইন্টারেস্টটা থাকবে যে
ওয়ার্ডপ্রেস দিয়ে যদি আমি আমার ক্যারিয়ার ডেভেলপ করতে চাই, এ পাথটা কেমন হবে সেটা যদি আপনি একটু ভাবেন। তো আপনি যদি বিগিনার স্টেজে যখন আপনি থাকবেন, ডিয়ার পার্টিসিপেন্টস, একটু অপেক্ষা করেন। আই থিঙ্ক আলী হোসেন ভাই একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, উনি আবারই শীঘ্রই জয়েন করবেন আমাদের সাথে। ভাইয়া আর 1 মিনিটের মধ্যেই জয়েন করছেন আমাদের সাথে, কাইন্ডলি অপেক্ষা করবেন, ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে কি? জি ভাইয়া, শোনা যাচ্ছে। এক্সট্রিমলি সরি, একটু সমস্যা ছিল। তো আপনারা যখন ওয়ার্ডপ্রেস শিখতে চাবেন, মানে আপনি যখন একদম বিগিনার স্টেজে থাকবেন, তখন আপনার প্রথমে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের বেসিকগুলো আপনাকে শিখতে হবে। কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের বেসিকগুলো, যেমন আপনার হচ্ছে যে ড্যাশবোর্ডের পরিচিতিটা আপনাকে একটু জানতে হবে, প্লাস একটা পোস্ট কিভাবে করতে হয়, পেজ কিভাবে করতে হয়, পোস্ট এবং পেজের মধ্যে পার্থক্য কি, এই ব্যাপারগুলো আপনাকে জানতে হবে যখন আপনি বিগিনার স্টেজে থাকবেন। আপনি একটু থিম সেট আপ করলেন, একটু প্লাগইন, কয়েকটা বিগিনার ফ্রেন্ডলি যে প্লাগইনগুলো আছে সেগুলো একটু দেখলেন, প্লাগইনগুলো কিভাবে ব্যবহার করতে হয় এগুলো আপনি দেখবেন যখন আপনি বিগিনার স্টেজে থাকবেন। এরপর আপনি যখন একটু অ্যাডভান্স হবেন, আপনার যখন অ্যাডভান্স স্কিলগুলো যাবে, বা আপনি যখন যখন মনে করবেন যে না, আমি ওয়ার্ডপ্রেসের যে বেসিক্সগুলো আছে সেগুলো আমি বুঝি সেটিংগুলো যা আমি ভালোভাবে কনফিগার করতে পারি, যখন আপনার সিনারিওটা এমন, তখন আপনি মোটামুটি বলতে পারেন যে আমি এখন ইন্টারমিডিয়েট আছি। তো যখন আপনি ইন্টারমিডিয়েট সিচুয়েশনে থাকবেন তখন আপনাকে থিম কাস্টমাইজেশন শিখতে হবে। বিভিন্ন রকমের থিম আছে, সেই থিমগুলোকে আপনি কাস্টমাইজ কিভাবে করবেন, আপনার পছন্দ মতো কিভাবে আপনি এটাকে অর্গানাইজ করবেন, এটা আপনাকে শিখতে হবে। এবং একই সাথে আপনাকে শিখতে হবে প্লাগ ইন ইন্টিগ্রেশন। অনেক 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 ওয়ার্ডপ্রেস প্লাগ ইন আছে, যেমন আপনি দেখলেন একটু আগে 70,000 প্লাস প্লাগ ইন জাস্ট ওয়ার্ডপ্রেস ডট অর্গেই আছে। এর বাইরে আরও প্রচুর প্লাগ ইন আছে প্রিমিয়াম, যেমন ধরেন আপনার কোড ক্যানয়ন বলেন, এরকম আরও অনেক প্ল্যাটফর্ম, অনেক প্লাগ ইন ডেভেলপার আছে যারা ইন্ডিপেন্ডেন্টলি প্লাগ ইন সেল করে। তো এত এত প্লাগইন আছে, এই প্লাগইনগুলোর মধ্যে পপুলার যে প্লাগইনগুলো, ক্লায়েন্ট ডিমান্ড যে প্লাগইনগুলোর বেশি, সেই প্লাগইনগুলো কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেট করবেন, এগুলো আপনি শিখবেন যখন আপনি ইন্টারমিডিয়েট সেকশনে চলে আসবেন। এবং আমি শিওর আপনাদের অনেকের মাথায় প্রশ্নটা এসেছিল যখন আমি আগের স্লাইডে ছিলাম, যে 30,000 প্লাস থিম আর 70,000 প্লাস প্লাগইন আছে যখন ওয়ার্ডপ্রেসে, তখন আমরা ডেভেলপমেন্ট শিখবো কেন, আমাদের ডেভেলপমেন্ট শেখার দরকার কি, এরকম প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। এই কারণে আমি এই সেকশনটা রেখেছি যে আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন তখন আপনাকে শিখতে হবে কিভাবে আপনি কাস্টম থিম এবং কাস্টম প্লাগইন বানাবেন। আপনাকে কন্ট্রিবিউট করা শিখতে হবে ওয়ার্ডপ্রেস ডট অর্গ এর মধ্যে। এগুলো আপনি যখন অ্যাডভান্স সেকশনে যাই শিখবেন তখন হবে। এখন আপনাদের মধ্যে এই প্রশ্ন ডেফিনেটলি অনেকের মাথায় এসেছে যে আমরা যদি থিম নিজের মতো করে বানাতে পারি, বা আমার ওয়েবসাইটটাকে যদি আমি ঠিক যেরকম চাই সেভাবে যদি আমি ডিজাইন করে নিতে পারি, অথবা আমি যে ওয়েবসাইটটা বানাতে চাই সেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটাতে আমার কেন থিম ডেভেলপ করতে শিখতে হবে, বা প্লাগইন ডেভেলপ করতে কেন শিখতে হবে। আপনি যখন কাস্টমাইজেশন শিখবেন তখনই আপনি ব্যাপারটা বুঝে যাবেন যে কেন আমার আসলে ডেভেলপমেন্ট শিখতে হবে। মানে আপনি যখন ইন্টারমিডিয়েট সেকশনে থাকবেন তখনই আপনি ব্যাপারটা বুঝে যাবেন। কিভাবে বুঝবেন? ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, আপনি একটা স্পেসিফিক ফিচার অ্যাড করতে চান। এখন স্পেসিফিক ফিচার অ্যাড করার জন্য আপনি দেখবেন যে 10টা প্লাগইন আপনার খোঁজা লাগলো। এরপরে আপনি একটা প্লাগইন বসালেন, কিন্তু আপনি ঠিক এক্স্যাক্টলি যে ফিচারটা ব্যবহার করতে চান, বা যে ফিচারটা আপনি দেখাতে চান,
আপনি দেখবেন যে সেই ফিচারটা আপনি দেখাতে পারছেন না, বা আপনি দেখবেন যে ওই ফিচারটা ঠিক ওই রকম হচ্ছে না যেরকম আপনি চান। আপনি আপনার ওয়েবসাইটে যেভাবে দেখাতে চান সেটা আপনি সেরকম দেখাতে পারছেন না, একদম হুবহু এক্স্যাক্টলি আমি কথা বলছি, মানে এক্স্যাক্ট আমি এরকম দেখাতে চাই, তখন আপনি দেখবেন যে কাস্টমাইজেশন দিয়ে বা প্লাগ ইন ইন্টিগ্রেশন দিয়ে আপনি সেটা করতে পারছেন না। যখন এরকম এক্স্যাক্ট আমার ক্লায়েন্টের এটাই রিকোয়ারমেন্ট এবং এটাই আমি করতে চাই, তখন আপনাকে কিন্তু ডেভেলপমেন্ট শিখতে হবে। একটা ওয়েবসাইটে আপনি অনেক সময় দেখবেন যে আমাদের ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসের অনেকগুলো প্লাগইন ব্যবহার করা হয়, কখনো কখনো সেটা 20+ হয়ে যায়, এতগুলো প্লাগইন ব্যবহার করা হয়, প্রত্যেকটা কাজের জন্য একটা করে প্লাগইন, প্রত্যেকটা কাজের জন্য একটা করে প্লাগইন। ডেফিনেটলি এটাতে কিছু সুবিধা আছে, ম্যানেজ করা অনেক সহজ, কিন্তু এত প্লাগইন যখন আপনি ব্যবহার করবেন, এই প্লাগইনগুলোর ডেটা কিন্তু বিভিন্ন দিকে অনেক সময় চলে যায়। যেমন ধরেন আপনি যখন একটা থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করছেন, সেই থার্ড পার্টি প্লাগইনটা আপনি যার ব্যবহার করছেন সে কিন্তু আপনার ওয়েবসাইটের অনেক রকমের ডেটা কালেক্ট করতে পারে। তো আপনি যদি এভাবে ওয়েবসাইটটা বানান, সেক্ষেত্রে যেটা সমস্যা হবে, যেখানে অনেক রকম প্লাগইন আছে, অনেকের প্লাগইন, তখন দেখা যাবে একটা প্লাগইন ইনস্টল করার কারণে অন্য একটা প্লাগইন কাজ করছে না, এবং সেটার কারণে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটটা ব্রোকেন হয়ে গেছে। এরকম অনেক সিনারিও হবে। কিন্তু আপনি যখন নিজে কাস্টমভাবে একটা থিম বানাবেন, কাস্টম একটা প্লাগইন আপনি ডেভেলপ করবেন, তখন আপনি জানেন যে এটা কেন ভাঙলো, এটাকে কিভাবে ফিক্স করতে হবে। এই কোড বেজের উপরে আপনার যখন ফুল কন্ট্রোল থাকবে, তখন আপনার জন্য ওয়েবসাইট ম্যানেজ করাটা অনেক সহজ হবে, এবং তখন আপনার ওয়েবসাইটটাকে স্কেল করা অনেক সহজ হবে, আপনার ওয়েবসাইটটা সুপার ফাস্ট হবে। কারণ এখানে জাস্ট আপনার প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলোই আপনি ব্যবহার করছেন, আপনার প্রয়োজনীয় এপিআইটাই আপনি ব্যবহার করছেন, আপনার প্রয়োজনীয় কোড বেসটাই আপনি ব্যবহার করছেন। ধরেন একটা উদাহরণ দিই, আপনি একটা ই কমার্স ওয়েবসাইট রান করতে চান, যেখানে আপনি ই কমার্সটা ইনস্টল করেছেন। এখন ই কমার্সের আপনি যদি কাস্টম ভাবে যে চেক আউট পেজটা, এটাকে আপনি যদি রেডি করতে চান, আপনি চাইলে নিজে কোড লিখলে, আপনি জাস্ট অ্যারাউন্ড 120 থেকে 150 লাইনের মতো কোড লিখলে আপনার এটা রেডি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এটার জন্য একটা প্লাগইন ইনস্টল করেন, দেখবেন সেই প্লাগইনটা 15 দিন 1 মাস পর পর আপডেট করা লাগছে আপনার। সেই প্লাগইনের মধ্যে কোনো কারণে ইস্যু হলে দেখা যাবে আপনার চেকআউট পেজ কাজ করছে না। হ্যাঁ, এরকম অনেক ইস্যু কিন্তু আপনার পড়বে। কিন্তু আপনি একবার কষ্ট করে যদি প্লাগইনটা নিজের মতো করে আপনি নিজে বানিয়ে নেন, সেক্ষেত্রে এই ইস্যুগুলো নাই কিন্তু। তো এরকম অনেকগুলো সিনারিও থাকবে, আমি আপনাকে হয়তো কয়েকটা সিনারিও বললাম, যে সিনারিওগুলোতে কাস্টম থিম, কাস্টম প্লাগইনের রিকোয়ার্ড হবে আপনার জন্য। এবং আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করতে চাইবেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সবসময় কাস্টমই হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট যখন আপনি জানবেন, এটা আপনার জন্য অনেক ভালো। আর আর্নিং পার্সপেক্টিভে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে আপনি যদি একটা কাস্টমাইজেশনের প্রজেক্ট পান, সেই প্রজেক্টটা কমপ্লিট করতে আপনার যদি 2 দিন সময় লাগে, আপনি অ্যারাউন্ড $150 থেকে $200 হয়তো আয় করবেন, বা আরও কমও হতে পারে অনেকের ক্ষেত্রে। কিন্তু আপনি যদি ডেভেলপ করেন একটা ওয়েবসাইট, সেটা যদি আপনি 2 দিনে কমপ্লিট করতে পারেন, ছোট প্রজেক্ট বা একটা প্লাগইন আপনি ডেভেলপ করলেন, অ্যারাউন্ড আপনার আর্নিং হবে $800 থেকে $1000। জাস্ট ইমাজিন করেন দুইটার মধ্যে আর্নিং গ্যাপটাও অনেক বিশাল। কারণ কাস্টমাইজেশন একটা লোক যে কম্পিউটার ব্যবহার করতে পারে, মাউস কিবোর্ড ব্যবহার করে জিনিসপত্র একটু এদিক সেদিক নাড়াচাড়া করতে পারে, ডিজাইনের বেসিক্সটা যারা আছে মোটামুটি পারবে। কিন্তু যখন সে ডেভেলপমেন্টে যাবে, তাকে HTML শিখতে হবে, CSS শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, PHP শিখতে হবে, MySQL শিখতে হবে। একটু পরে আমি আপনাকে লার্নিং পাথে নিয়ে যাব, আপনার কি কি শিখতে হবে সেটা নিয়ে কথা বলবো পরের স্লাইডে। তো তাকে অনেক জিনিসপত্র শিখতে হবে, এবং জাস্ট শিখলেই হবে না, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে ব্যবহার করাও তাকে জানতে হবে। তো যখন এরকম একটা সিনারিও, ডেফিনেটলি তখন একটা ভালো ডেভেলপারের ভালো অভাব আছে মার্কেটে। যে কারণে আপনি যত ভালো ডেভেলপমেন্ট জানবেন, আপনার মার্কেটের চাহিদাটা তত বাড়বে। তো আশা করছি ক্যারিয়ার পাথটা আপনি বুঝে গেছেন, আপনি বিগিনার, তারপর ইন্টারমিডিয়েট, তারপরে অ্যাডভান্স লেভেলে যাবেন। এরপরে আমরা যদি একটু জানি যে এসেনশিয়াল স্কিলগুলো কি লাগবে এবং কি কি টুল আপনার লাগবে। টেকনিক্যাল স্কিল, একটু আগে আমি আপনাকে যেটা বললাম, আপনি যদি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চান, এটা যেহেতু পিএইচপির উপর ভিত্তি করে, পিএইচপির উপর ভিত্তি করে একটা প্ল্যাটফর্ম CMS, যে কারণে আপনাকে পিএইচপি শিখতেই হবে। আর একটা ওয়েবসাইট রান করার জন্য বা একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই আপনার HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। HTML দিয়ে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচারটা তৈরি করি, CSS দিয়ে আমরা ওয়েবসাইটটা ডিজাইন করে ফেলি, জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা ওয়েবসাইটটার ইন্টারেক্টিভিটি বাড়াই। যেমন ধরেন নেভিগেশন মেনুতে ক্লিক করলে সুন্দর করে নেভিগেশন মেনুটা আসবে, কাউন্টার হয়, অনেক সময় বিভিন্ন অ্যানিমেশন হয়। হ্যাঁ, এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। আবার বিভিন্ন রকমের ক্যালকুলেশন থেকে শুরু করে অনেক কিছু জাভাস্ক্রিপ্ট দিয়ে, আসলে এখন আপনি যত কিছু ইমাজিন করতে পারেন তার প্রায় সব রকমের কাজ আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন। আর যেহেতু এটার ব্যাকএন্ডটা PHP-র উপর ডিপেন্ড করে, যে কারণে আপনাকে PHP শিখতে হবে। তো 4টা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে, এর মধ্যে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট এবং PHP আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরপর আপনার শিখতে হবে MySQL, যেহেতু ডেটাবেসটা MySQL-এর ওয়ার্ডপ্রেসে, যে কারণে আপনার MySQL-টা শিখতে হবে, যে কিভাবে ডেটাগুলো স্টোর হচ্ছে, সেই ডেটাগুলোকে কিভাবে ব্যাক করে আনতে হয়। যখন আপনি প্লাগইন বানাবেন, প্লাগইন বানানোর সময়
এই যে ডেটাবেস থেকে ডেটাগুলোকে আনা, তারপরে ডেটাবেসের ডেটাগুলোকে সেভ করা, প্রপার ওয়েতে সেভ করা, এগুলো যখন আপনি শিখতে চাইবেন তখন ডেফিনেটলি আপনাকে মাইস্কুয়েলটা শিখতে হবে। এবং আপনার অবশ্যই ডিজাইনিংয়ের বেসিক্সটা আপনার জানতে হবে। বর্তমানে খুবই পপুলার হচ্ছে ফিগমা, কারণ এখনকার সময় ক্লায়েন্টরা ফিগমা ফাইল দিয়ে দেয়, আগে আমাদেরকে পিএইচডি ফাইল দিয়ে দিত, মানে ফটোশপ ফাইল। তো এখন যেহেতু ফিগমা দিয়ে দেয়, ফিগমার একটা ডিজাইন থেকে কিভাবে আপনি ডিজাইন বের করে আনবেন, হ্যাঁ, প্রপার ওয়েতে ইমেজটাকে এক্সপোর্ট কিভাবে করবেন, এই জিনিসগুলো আপনার জানতে হবে। তো এই বেসিক্সটা যখন আপনি জানবেন তখন আপনি মোটামুটি রেডি। এর বাইরে আপনার কিছু টুলস ব্যবহার করা শিখতে হবে। এর মধ্যে প্রথম যে টুলসটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে লোকাল ডাব্লিউপি। লোকাল ডাব্লিউপি ব্যবহার করলে যেটা হয়, আমাদেরকে ওয়ার্ডপ্রেস যদি আপনি শিখতে চান, আপনার একটা ডোমেন এবং একটা হোস্টিং লাগবে। সরি, তো এই ডোমেন এবং হোস্টিং যখন আপনার লাগবে, সেই ডোমেন এবং হোস্টিং এর মধ্যে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, তারপরে আপনি শিখবেন। এখন শেখার জন্য আপনি যদি টাকা পয়সা খরচ করেন, মানে এই স্টেজে, সেটা ওয়াইজ না। শেখার জন্য ডেফিনেটলি আপনাকে টাকা পয়সা খরচ করতে হবে, আপনার কম্পিউটার পারচেস করতে হবে, আপনার হয়তো কোর্স পারচেস করা লাগতে পারে, আপনার হয়তো কোনো একটা টিউটরকে আপনার হায়ার করা লাগতে পারে, বা অনেক রকম ভাবে আপনার খরচ হতে পারে শেখার জন্য। কিন্তু আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, সেটার জন্য আপনার যদি ডোমেন হোস্টিং পারচেস করা লাগে, এটা ওয়াইজ না, কারণ ওইটার আবার প্রতি বছর বছর ফি দিতে হয়। তো শেখার জন্য প্লাস অনেক কাজের জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি লোকাল ডাব্লিউপি, এই যে লোকাল ডাব্লিউপি, এটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন। এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন, আপনার উইন্ডোজে হোক, ম্যাকে হোক, লিনাক্সে হোক, যখনই আপনি ইনস্টল করে ফেলবেন, তখন এটা কি করবে, আপনার জন্য এনভায়রনমেন্ট তৈরি করে ফেলবে, পিএইচপি এনভায়রনমেন্ট, মাইস্কুয়েল এনভায়রনমেন্ট, সব আপনার জন্য রেডি করে দিবে। জাস্ট কয়েকটা ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলার পরে আপনি সেখানে আপনি ওয়ার্ডপ্রেস শেখার জন্য যত কিছু দরকার সব আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে লোকালটা যদি শেখেন, আপনার ইনিশিয়াল স্টেজে কিন্তু আপনার ডোমেন হোস্টিং পারচেস করার দরকার নেই। এটার যেটা গুড সাইন সেটা হচ্ছে যে আপনার কোনো টাকা পয়সা খরচ করা লাগলো না, সফটওয়্যারটা ফ্রি, আপনি কম্পিউটারে ইনস্টল করলেন এবং ব্যবহার করলেন। এটার ব্যাড সাইড কি? ব্যাড সাইডটা হচ্ছে, আপনি একটা ওয়েবসাইট বানালেন, আপনি কাউকে দেখাতে চান, হ্যাঁ, তাকে কিন্তু আপনি সেটা দেখাতে পারবেন না, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে। মানে অনলাইনে এটা যাওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা জাস্ট কম্পিউটার ডিপেন্ডেন্ট। তো এই পজিটিভ প্লাস সাইন মাইনাস সাইন এগুলো আপনার একটু বুঝতে হবে, পজিটিভ নেগেটিভগুলো। এরপরে আপনাকে একটা কোড এডিটর শিখতে হবে। ভিএস কোডটা সবচেয়ে পপুলার এই মুহূর্তে, আরও অনেক কোড এডিটর আছে, কার্সর আছে যেটাতে এআই ইন্টিগ্রেটেড, এবং সাবলাইম টেক্সট আছে, তারপরে অ্যাটম আছে, তারপরে অ্যাডোবি ড্রিমওয়েভার আছে। কিন্তু সবচেয়ে পপুলার ভিএস কোড, এবং ভিএস কোড সবচেয়ে পপুলার হওয়ার একটা বড় কারণ হচ্ছে একদম লো এন্ড কম্পিউটারের মধ্যেও এটা খুব ভালোভাবে চলে, একদম লাইট ওয়েট সফটওয়্যারটা। তো যে কারণে আপনার একটা কোড এডিটর শিখতে হবে, আমি রিকমেন্ড করবো আপনাকে ভিএস কোডটা শিখতে হবে। আর থার্ড হচ্ছে আপনাকে শিখতে হবে ভার্সন কন্ট্রোল। মনে করেন আমাদের কোম্পানিতে অনেকগুলো ডেভেলপার, এখন কোন ডেভেলপার কোথায় কি আপডেট করেছে, কোন ডেভেলপার কি জায়গায় মডিফাই করেছে, কোন ডেভেলপার কি ডিলিট করে দিয়েছে, এগুলোর উপরে একটা যদি আপনার ট্র্যাকিং না থাকে, তাহলে সিনিয়রের অবস্থা কি, সফটওয়্যার যে প্রজেক্ট ম্যানেজার, তার অবস্থাটা একটু ইমাজিন করেন কি রকম হবে। কারণ সে তো জানেই না, যে বুঝতেই পারতেছে না যে কি হলো, এবং সে তো সবাইকে জিজ্ঞেস করতে পারবে না, এই তুমি আজকে কি কি আপডেট করছো, তুমি কি কি আপডেট করছো। মানে একটা হিউজ অবস্থা না। তো এই পুরো ওয়েবসাইটের কোড ম্যানেজ করার জন্য ভালো একটা সিস্টেম হচ্ছে ভার্সন কন্ট্রোল, গিট। তো এই কয়েকটা টুলস আপনাকে জানতে হবে যখন আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে চাইবেন। তো আপনার টেকনিক্যাল স্কিল লাগবে কি কি, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, প্লাস মাইস্কুয়েল, এই পাঁচটা। এর সাথে আপনার ডিজাইনিং টুল হিসাবে ফিগমা এবং ফটোশপ শিখতে হবে। ফটোশপ না শিখলেও সমস্যা নেই, বাট শিখলে ডেফিনেটলি প্লাস। আর টুলসের মধ্যে আপনার লোকাল ডাব্লিউপি শিখতে হবে, একটা বেসিক কোড এডিটর শিখতে হবে, এবং আপনার হচ্ছে গিটটা ব্যবহার করা জানতে হবে। তো এবার আমরা একটু জানবো যে, আমি ধরে নিচ্ছি যে মনে করেন যে আপনার টেকনিক্যাল স্কিল আছে, আপনি টেকনিক্যালি রেডি আছেন, এবং আপনি অ্যাডভান্স পর্যন্ত চলে গেছেন। তো এখন আপনি একটু আর্ন করতে চান ডেফিনেটলি, কারণ জাস্ট আপনি এমনি এমনি তো আর এগুলো শিখেন নাই, তাই না? আপনি আর্ন করতে চাচ্ছেন। তো আপনি যখন আর্ন করতে চাইবেন, তখন আপনার ক্যারিয়ারটাকে কিভাবে আপনি রেডি করবেন? আমি সবাইকে রিকমেন্ড করব, সবাইকে, যখন আপনি ইনিশিয়ালি আর্নিং এর চিন্তা করছেন, আপনি ফ্রিল্যান্সিং দিয়ে স্টার্ট করবেন। প্রথমে আপনি ফ্রিল্যান্সিং করবেন। কিছুদিন ফ্রিল্যান্সিং করার পরে আপনি একটু চেষ্টা করতে পারেন যে আমি কোনো রিমোট জব পাই কিনা, বা দেশীয় কোনো কোম্পানিতে জব করতে পারি কিনা। এরপরে আপনার যদি সুযোগ হয়, তাহলে এরপরে আপনি হয়তো এজেন্সি হয়তো করতে পারেন, বা রিমোট জব যাই করেন। কিন্তু ইনিশিয়ালি আপনার শুরু করতে হবে ফ্রিল্যান্সিং দিয়ে। কেন? আপনি যখন ফ্রিল্যান্সিং দিয়ে কাজ করতে চাইবেন, তখন দেখা যাবে আপনার কখনো কখনো 15 দিন 20 দিন কোনো কাজ নেই, কখনো কখনো একসাথে 4টা 5টা প্রজেক্ট চলে আসছে। তো এই যখন আপনার প্রজেক্ট আসছে, তখন আপনি কিভাবে প্রজেক্টগুলো ম্যানেজ করেন, নিজে নিজে আপনাকে এটা শিখতে হবে। কেউ আপনাকে জীবনে এটা শিখাইতে পারবে না। আপনি যে কোচিংয়ে ভর্তি হন, যার আন্ডারেই ভর্তি হন না কেন, আপনি দেখবেন যে আহ, আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের ব্যাপারটা সে আপনাকে শিখাবে না। সে হয়তো আপনাকে টিপস দিবে, হ্যাঁ তুমি এটা আগে করতে পারো, এটা পরে করতে পারো, কিন্তু আপনি রিয়েল ওয়ার্ল্ডে আপনি কিভাবে কাজটা করবেন সেটা আপনাকে কিন্তু নিজে থেকেই শিখতে হবে। তো
তো এই জায়গাটাতে আপনার কাজ করার প্রচুর সুযোগ আছে আর কি। তো আপনি যখন ফ্রিল্যান্সিং করতে চাইবেন তখন বা ফ্রিল্যান্সিং করবেন তখন আপনি নিজে নিজে এই জিনিসগুলো শিখবেন, নিজে কাজ করতে গিয়ে নিজে হোঁচট খেয়ে নিজে ধাক্কা খেয়ে খেয়ে আপনি এটা শিখবেন ফ্রিল্যান্সিংয়ে। এটা একটা বড় রিজন যে আমি, এবং আপনার প্রচুর লার্নিং অপরচুনিটি হবে। আপনি একটা প্রজেক্ট নেবেন, প্রজেক্ট নেওয়ার পর দেখবেন আপনি 80% পারেন, 20% পারেন না। একটা প্রজেক্ট পেয়েছেন যেটা 90% পারেন, 10% পারেন না। একটা প্রজেক্ট নিয়েছেন যেটাতে আপনি কনফিডেন্ট, এটা আমি করে ফেলতে পারবো, কিন্তু করতে বসার পরে দেখলেন আপনি পারছেন না। তো এগুলোকে আপনি যখন ওভারকাম করতে থাকবেন ডে বাই ডে, তখন আপনার লার্নিংটা অনেক ভালো হবে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কমিউনিকেশন। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার বিভিন্ন দেশের বিভিন্ন জনরার বিভিন্ন মুডের ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন। এদের সাথে আপনার কিন্তু পারফেক্টলি কমিউনিকেট করতে হবে। আপনি জানেন যে আপনি যদি ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেট না করেন, সে আপনাকে ভালো রেটিং দিবে না, আপনাকে ভালো রিভিউ দিবে না, হ্যাঁ, পেমেন্ট নিয়ে ঝামেলা করতে পারে, ইভেন অর্ডারটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। এগুলো আপনি জানেন। যে কারণে আপনাকে যখন কোনো ক্লায়েন্ট আসবে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাকে ইমপ্রেস করার জন্য, তাকে খুশি করার জন্য। তা আপনি যখন তাকে খুশি করার চেষ্টা করবেন, তাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন, এই প্রেসারে পড়ে আপনার হচ্ছে যে কমিউনিকেশনটাও ভালো হবে। তো আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে থাকবে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, দ্য ওয়ার্ক ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, এগুলো আপনি অনেক ভালোভাবে শিখবেন। যে কারণে আমি মনে করি স্টার্টিংয়ে সবার ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করা উচিত। এখন ফ্রিল্যান্সিং দিয়ে আপনি যখন করতে চাইবেন, তখন সবার আগে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও বানাতে হবে। আপনি কি জানেন, হ্যাঁ, এটা ক্লায়েন্ট জানে না, তাই না? ক্লায়েন্টকে জানাতে হবে যে হ্যাঁ আমি জানি। তো এটা কিভাবে আপনি দেখাবেন? আপনি তো কম্পিউটারের যে লোকালে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটা আপনি লিঙ্ক করে করে ক্লায়েন্টকে দেখাতে পারবেন না, তাই না? আপনার একটা ওয়েবসাইট সেট আপ করতে হবে, সেখানে আপনার যত স্কিল আছে সেগুলোকে সুন্দর করে সাজাতে হবে। একটা হিরো সেকশন থাকবে, আপনার সম্পর্কে একটুখানি ইনফরমেশন। একটা সার্ভিস সেকশন থাকবে, আপনি কি কি সার্ভিস দেন। একটা স্কিল সেকশন থাকবে, আপনার স্কিলগুলো সম্পর্কে। একটা অ্যাওয়ার্ড সেকশন থাকবে আপনার সম্পর্কে। একটা পোর্টফোলিও সেকশন থাকবে, প্রজেক্ট সেকশন, যেখানে আপনার প্রজেক্টগুলো থাকবে, আপনি যে প্রজেক্টগুলো লার্নিং পারপাসে করেছেন সেগুলো থাকবে। একটা টেস্টিমোনিয়াল সেকশন থাকবে, যেখানে আপনি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে সেই টেস্টিমোনিয়ালগুলো সেখানে দেখাবেন। হ্যাঁ, একটা কন্ট্যাক্ট সেকশন থাকবে, গ্যালারি সেকশন রাখতে পারেন। এরকম সেকশন করে করে সুন্দর করে আপনি আপনার ওয়েবসাইটটা রেডি করবেন। তো সে যখন এরকম একটা অর্গানাইজড পোর্টফোলিও থাকবে, আপনি যখন সেটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবেন, থিমটা যখন আপনি ডেভেলপ করবেন, ফাংশনাবিলিটিগুলো আপনি যখন ডেভেলপ করবেন, তখন ক্লায়েন্ট যখন দেখবে যে না, ছেলেটার নিজের একটা ওয়েবসাইট আছে, দেখানোর মতো একটা ওয়েবসাইট আছে, যেখানে তার কোডিং স্টাইল আমি দেখতে পারি, যেখানে তার পোর্টফোলিও স্টাইল আমি দেখতে পারি, তার আগের কাজগুলো যেগুলো সে লার্নিং পারপাসে করেছে সেগুলো আমি দেখতে পারি, তখন কিন্তু ক্লায়েন্ট আপনার ব্যাপারে কনফিডেন্ট হবে, আপনাকে কাজ দেওয়ার ব্যাপারে সে আরেকটু ভালো ফিল করবে। তো এই কারণে আমি আপনাকে অবশ্যই রিকমেন্ড করবো আপনার এই স্টেজে এসে একটা পোর্টফোলিও বানাতে পারেন, এবং পোর্টফোলিওর মধ্যে আপনি আপনার প্রজেক্টগুলো দেখাবেন, হ্যাঁ, একটা পার্সোনাল ওয়েবসাইট বানাবেন, এবং আপনি একটা ব্লগ সেকশন রাখতে পারেন, যেখানে আপনি বিভিন্ন টিপস শেয়ার করলেন, আপনি আজকে কি শিখলেন, এগুলো আপনি সেখানে শেয়ার করতে পারেন। তো এরপর আমরা যদি যখন আপনার পোর্টফোলিওটা রেডি হয়ে যাবে, তখন আপনি কি করবেন? ক্লায়েন্ট খুঁজবেন, তাই না? তো ক্লায়েন্ট খোঁজার সবচেয়ে পপুলার জায়গা কোনটা বলেন তো? সবচেয়ে পপুলার জায়গা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো, আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার। যে জায়গাটা পপুলার, সেই জায়গাতে ক্লায়েন্ট পাওয়াটা একটু টাফ কিন্তু। আর এখন তো আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, পিপল পার আওয়ার বলেন, বা অন্য যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো আছে, প্রত্যেকটাতে ক্রাউড একদম অনেক বেশি। যে কারণে এখানে আপনার ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা অনেক টাফ। তো যে কারণে আপনার, এর মানে এই না যে আপনার যেহেতু এখানে ক্লায়েন্ট খুঁজে পাওয়া টাফ তাই আমি ক্লায়েন্ট খুঁজবো না, এরকম চিন্তা কিন্তু করা যাবে না। ক্লায়েন্ট আপনাকে খুঁজতেই হবে। ক্লায়েন্ট খোঁজার বেস্ট জায়গা এটা, আপনাকে এখানে গিয়েই ক্লায়েন্ট খুঁজতে হবে। আপওয়ার্কে তো এখন একদম ডে ওয়ান থেকেই পেইড হয়ে গেছে, আপনাকে পেমেন্ট দিয়ে অ্যাকাউন্ট রান করতে হবে, বা প্লাস হচ্ছে যে আপনি যখন জবের জন্য বিড করবেন সেটার জন্য কানেকশন খরচ করতে হয়, সেটাও আবার কিনতে হয়। আবার ফাইবারে কিন্তু মোটামুটি ফ্রি অবস্থাতেই আপনি কাজ করতে পারেন, আপনি যদি ভালোভাবে প্রোফাইলটা সাজান, ভালোভাবে গিগ রেডি করতে পারেন, সেক্ষেত্রে ফাইবারে কাজ পাওয়াটা তুলনামূলক সহজ। আর ফ্রিল্যান্সারটা আপওয়ার্কের মতোই, দুইটা একই রকম প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মগুলোতে গিয়ে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, আপনি ভালোভাবে একটা প্রোফাইল রেডি করবেন। আপওয়ার্কে এবং ফাইবারের মধ্যে আপনি প্রজেক্ট সেকশন আছে, সেখানে প্রজেক্ট অ্যাড করা যায়, সেখানে প্রজেক্ট অ্যাড করবেন। হ্যাঁ, আর হচ্ছে আপনাদের অনেকেরই জুমের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ছবিটা প্রফেশনাল না, নামটা প্রফেশনাল না। মানে প্রফেশনাল না বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার নাম, ধরেন আমার নাম আলী হোসেন, তো আপনার জুমে নামটা অবশ্যই এরকম আলী হোসেনই হওয়া উচিত, তাই না? আপওয়ার্কে, ফাইবারে আপনার নামটা আলী হোসেনই হওয়া উচিত, মানে আমার নামটা আলী হোসেনই হওয়া উচিত। আমার ইমেজটা একটা ক্লোজ শর্ট ইমেজ হবে, ধরেন আমার মাথার উপরে 4 আঙ্গুল থাকবে, আর একটু পর্যন্ত বুক পর্যন্ত থাকবে,
এবং একটু ক্লোজ শট ছবি থাকবে, বা বুক পর্যন্ত না হোক, আপনি হয়তো গলা পর্যন্ত রাখতে পারেন, এবং আপনি একটু স্মাইলি ফেসে ছবি রাখার চেষ্টা করবেন, এবং লাইটটা যাতে সুন্দরভাবে আপনার উপর পড়ে। আমি বোঝাতে চাচ্ছি যে ফাইবার আপওয়ার্কে আপনি দেখবেন কাভার ফটোর যে স্পেসটা, সেটা খুবই ছোট্ট, 100 পিক্সেলের মতো একটা গোল রাউন্ডের মতো থাকে। সেখানেই যাতে আপনার ফেসটা ভালোভাবে দেখা যায় এরকম একটা ছবি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তা আপনার প্রোফাইল পিকচারটা আপনি যদি ঠিকভাবে রাখেন, আপনার নামটা যদি আপনি ঠিকভাবে দেন, মানে আপনার যেটা অ্যাকচুয়াল নাম সেটাই আপনি দিলেন, অ্যাবাউট সেকশনটা যদি আপনি সুন্দর করে লেখেন যে আমি একজন ওয়েব ডেভেলপার, আমার নাম এটা, আমি এত বছর ধরে কাজ করছি, আমার এই স্কিল আছে, আমি এই ধরনের কাজ করি, এরকম করে যদি আপনি পুরো অ্যাবাউট সেকশনটা রেডি করেন, প্রজেক্টগুলো যদি আপনি বানান, প্লাস আপনার গিগটাকে যদি আপনি সুন্দরভাবে রেডি করেন, গিগের মধ্যে যদি একটা ছোট্ট ভিডিও অ্যাড করেন, গিগের ইমেজটা যদি আপনি সুন্দরভাবে বানান, এই কাজগুলো যদি আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই স্ট্যান্ড আউট করতে পারবেন। কারণ আমি একটু পরে যখন কিউএনএ সেকশনে যাবো, আপনাদের মধ্যে কেউ একজন নোট করে রাখেন, আমাকে একটু বললেন, তাইলে আমি আপনাদেরকে ফাইবার প্রোফাইল দেখাবো। ফাইবারে গেলে আপনি দেখবেন যে প্রচুর মানুষজন গিগ দিয়ে বসে আছে, কাজ পায় না, কিন্তু তাদের গিগটা দেখলেই আপনি বুঝবেন যে তার প্রোফাইল পিকচার ঠিক নাই, তার গিগের ডেসক্রিপশন ঠিক নাই, গিগের ইমেজ ঠিক নাই, তাহলে কেমনে সে কাজ পাবে? একটা ক্লায়েন্ট আপনাকে যে কাজ দিবে, তার তো আপনার গিগটা দেখে ওইটুকু কনফিডেন্স আসতে হবে, তাই না? তো কনফিডেন্সটাই যদি না আসে, সে কিভাবে আপনাকে হায়ার করবে বলেন? তো মানুষজনের সব রেডি থাকার পরেও তার কাজ পেতে কষ্ট হয় অনেক সময়। সেক্ষেত্রে আপনি যদি ভাঙ্গাচোরা প্রোফাইল দিয়ে বলেন যে আমি কাজ পাচ্ছি না, আমি কেন কাজ পাচ্ছি না, তাহলে তার হলো না। তো এই জায়গাটাতে আপনাকে ইমপ্রুভ করতে হবে, এবং আপনার নেটওয়ার্কিংটা রেডি করতে হবে। এই যে আমি এই কাজটা এই জন্য এখানে রাখলাম, যে আপনি একই সাথে ফাইবারে আপওয়ার্কে কাজ করবেন। আপনি যখন কাজ শিখছেন তখন থেকে লিঙ্কডইন প্রোফাইলটাকে রেডি করেন, লিঙ্কডইনে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করেন, লিঙ্কডইনটাকে আপনি সেকেন্ড নেটওয়ার্কিং টুল হিসাবে রেডি করতে থাকেন। আপনার যদি আপনি আমেরিকান এবং ইউরোপিয়ান যে ক্লায়েন্ট আছে তাদেরকে বা আমেরিকান ইউরোপিয়ান যারা ডিসিশন মেকার জবের জন্য, এদেরকে ফলো করতে পারেন, এবং আপনার প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে পারেন। আপনি ওয়ার্ডপ্রেস শেখেন, আপনি মার্ন শেখেন, আপনি নোট শেখেন, আপনি লারাভেল শেখেন, আপনি যেটাই শেখেন না কেন, সেটার উপর আপনি আজকে কি শিখলেন, তারপরে হচ্ছে আপনার কি কি স্ট্রাগল আপনি ফেস করেছেন, শিখতে গিয়ে আপনার কি কি সমস্যা হয়েছে, মানে স্ট্রাগল আর সমস্যা আমি দুইটা কথা পাশাপাশি বলে ফেলছি। তো আপনার এই ব্যাপারগুলো আপনি শেয়ার করতে পারেন লিঙ্কডইনে। ওইটাকে ফেসবুক বা ইনস্টাগ্রাম বানায়েন না, আপনি আপনার মতো করে লিঙ্কডইনের মধ্যে যখন এই প্রফেশনাল অ্যাপ্রোচটা আপনি ধরে রাখবেন, বা আপনি যখন কোনো কাজ পাবেন, ক্লায়েন্টের কোনো একটা ফিডব্যাক পেয়েছেন, সেটা আপনি শেয়ার করতে পারেন যে আজকে আমি এরকম একটা কাজ করেছি, ক্লায়েন্ট আমাকে এই ফিডব্যাক দিয়েছে। হ্যাঁ, শো অফ না, আমি একটা $10,000 প্রজেক্ট করেছি, $5,000 প্রজেক্ট করেছি, এগুলো না। আমি একটা প্রজেক্ট করেছি, প্রজেক্টের মধ্যে আমার লার্নিং ছিল, ক্লায়েন্টের এটা হচ্ছে ফিডব্যাক, ওয়েবসাইটটা এরকম হয়েছে, আপনি এরকমভাবে বলবেন, প্রফেশনালিটিটা মেনটেন করবেন। এভাবে যখন আপনি লিঙ্কডইনে রেডি থাকবেন, তখন দেখবেন আপনার হয়তো এমনও হতে পারে ফাইবার আপওয়ার্কের আগেই আপনি লিঙ্কডইনে কাজ পাওয়া শুরু হয়ে গেছে আপনার। হ্যাঁ, আর লিঙ্কডইনে যদি আপনি কাজ পান, পেমেন্ট নেওয়ার সময় অবশ্যই অ্যাডভান্স নেবেন। যদি বড় প্রজেক্ট হয় তাহলে 25%, 50%, মানে আপনার মতো করে আপনি মাইলস্টোন বেসিস আপনি নিতে পারেন। আপনি বলতে পারেন যে আমাকে প্রথমে 25% দিবা, আমি এতটুকু করবো, এরপরে তুমি 50% দিবা, আমি এতটুকু করবো, এরপর তুমি বাকি 50% দিবা, অথবা আমাকে 50% আগে দিবা, তারপরে আমি এরকম করবো। তো এরকম আপনি মাইলস্টোন বেসিসে আপনি পেমেন্ট নেবেন যখন আপনি লিঙ্কডইন বা যে কোনো মার্কেট প্লেসের বাইরে যখন আপনি ক্লায়েন্ট নেবেন। না হলে যেটা হতে পারে সেটা হচ্ছে ক্লায়েন্ট হয়তো আপনাকে দিয়ে কাজটা করায় নিল কিন্তু টাকা দিল না। হ্যাঁ, স্ক্যামের শিকার হতে পারেন আপনি। তো এই জিনিসটা অবশ্যই আপনি মাথায় রাখবেন, একটুখানি আমি এখানে আপনাকে বলে রাখলাম। এরপরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে রেট নিয়ে আপনাকে একটু ভাবতে হবে। আমাদের দেশের বেশিরভাগ মানুষজন ফাইবারে গিগ দেয়, আই উইল ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফর ইউ ফর $5, জাস্ট ইমাজিন করেন। তো বেশিরভাগ মানুষজন নিজের রেটটা ঠিকভাবে জাস্টিফাই করতে পারে না। আপনার রেটটাকে আপনি ঠিক করবেন। আপনি একজন বিগিনার, সেক্ষেত্রে আপনি কম রেটে কাজ করতে পারেন, কিন্তু আপনি যখন আপনার সময়ের সাথে সাথে আপনি যখন আপনার স্কিলটাকে ডেভেলপ করছেন, এক্সপার্ট হচ্ছেন, যখন আপনি বিগিনার থাকবেন, একটা ওয়েবসাইট করতে আপনার 1 সপ্তাহ লাগতে পারে, সেই ওয়েবসাইটটাই আপনি যখন এক্সপার্ট হবেন আপনার হয়তো 1 দিনে হয়ে যাবে বা 2 দিনে হয়ে যাবে। তো 2 দিনে হয়ে যাওয়া ওয়েবসাইট আপনি তো ডেফিনেটলি, যখন আপনি বিগিনার ছিলেন তখন আপনি যে রেট নিচ্ছেন এখন আপনি সেটা নেবেন না, তাই না? তো সময়ের সাথে সাথে নিজের রেটটাকে আপডেট করবেন, নিজেকে একটু অ্যাডাপ্ট করবেন, নিজের স্কিল আরও ডেভেলপ করবেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই এটা ভালো, এবং আপনি যখন প্রাইসিংটা দিবেন সেটা ভ্যালু বেসড প্রাইসিং হওয়া উচিত। এটা আমি কিভাবে এটা কি বোঝাতে চাচ্ছি, মনে করেন আমাদেরকে ক্লায়েন্টরা কখনোই পেমেন্ট, মানে মনে করেন বলাটা দরকার ছিল না, আমাদেরকে ক্লায়েন্টরা কোড করার জন্য টাকা দেয় না। হ্যাঁ, ওয়েবসাইট বানানোর জন্য আমাদেরকে ক্লায়েন্টরা টাকা দেয় না, আপনাকে এটা বুঝতে হবে। ক্লায়েন্টরা আমাদেরকে কেন টাকা দেয়? ক্লায়েন্টরা আমাদেরকে টাকা দেয় তার একটা এক্সিস্টিং প্রবলেম আছে, সেটা সলভ করার জন্য। মনে করেন তার এক্সিস্টিং প্রবলেম কীরকম হতে পারে, মনে করেন একজন লয়ার, তার একটা ওয়েবসাইট দরকার, তার প্রবলেমটা কি, তার একটা ওয়েবসাইট লাগবে। তার প্রবলেমটা কে সলভ করছে? আপনি। কিভাবে সলভ করছেন? একটা ওয়েবসাইট বানায় দিয়ে সলভ করছেন। ওকে, এবার আপনি কোড করেছেন, কোড করেন নাই, এটা ম্যাটার করে না, আপনি তার জন্য ওয়েবসাইট বানিয়ে দিচ্ছেন,
এবং তার রিকোয়ারমেন্ট ওয়াইজ ওয়েবসাইটটা আপনি তাকে বানিয়ে দিচ্ছেন, সেটার জন্য সে আপনাকে পেমেন্ট করছে। ওকে, এটা তার প্রবলেম। অথবা তার ওয়েবসাইটের মধ্যে হয়তো কন্ট্যাক্ট ফর্মটা ঠিকভাবে কাজ করছে না, বা নিউজ লেটারটা ঠিকভাবে কাজ করছে না, বা নিউজ লেটারের মধ্যে ইমেলটা ঠিকভাবে তার নিউজ লেটার মেইলচিম্পের মধ্যে সেভ হচ্ছে না, এরকম একটা প্রবলেম। তার প্রবলেমটা কি? তার নিউজ লেটার কাজ করছে না। আপনি তার ওই প্রবলেমটা সলভ করে দিয়েছেন বলে সে আপনাকে টাকা দিচ্ছে। আপনি মেইলচিম্পে কাজ করেছেন বলে সে আপনাকে টাকা দেয়নি। আপনার এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি কোড লেখার জন্য টাকা পাই, আমি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য টাকা পাই, আমি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের জন্য টাকা পাই। এই মাইন্ডসেটটা আপনার পরিবর্তন করতে হবে। আপনার মাইন্ডসেটটা হবে কি? আমি ক্লায়েন্টের একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটাকে আমি সলভ করছি, সেটার জন্য আমি টাকা পাচ্ছি। এভাবে যখন আপনি প্ল্যান করবেন, চিন্তা করবেন, তখন সেটা আপনার জন্য ভালো। এক্সকিউজ মি। তো এই জিনিসটা আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, আপনাকে সবসময় ভ্যালুটার উপর ডিপেন্ড করে। অনেক সময় হয় কি, একটা কমপ্লিকেটেড টাস্ক যেটা ডেফিনেটলি আপনি হয়তো 3-4 মিনিট বা 1 ঘন্টার মধ্যে করে ফেলতে পারবেন, কিন্তু কাজটা কমপ্লিকেটেড এবং আপনি জানেন যে এটা এই কাজের জন্য ভালো ডেভেলপার মার্কেটে অ্যাভেলেবেল নাই, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি একটু বেশি চার্জ করবেন। আবার এমন একটা কাজ, যে কাজটা সবাই মোটামুটি পারে, ক্লায়েন্ট আপনার কাছে এসছে, তখন আপনি হয়তো মিনিমাম চার্জ করবেন। তো কখন আপনি বেশি চার্জ করবেন, কখন আপনি কম চার্জ করবেন, এটা আপনাকে ডিসিশন নিতে হবে। এবং এটা আপনি কিভাবে নিতে পারবেন? যখন আপনি ডে বাই ডে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে থাকবেন। আপনি যখন জানেন যে হ্যাঁ, আমি নতুন একটা জিনিস শিখেছি, এটা বেশি মানুষ জানে না, তখন ওই টাইপের কাজগুলোতে আপনি কিন্তু একটু বেশি চার্জ করতে পারবেন। ওকে, তো এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এবার আমি যদি একটু কমন মিস্টেকগুলোর ব্যাপারে বলি, বেশিরভাগ ফ্রিল্যান্সারদের ক্ষেত্রে যেটা হয়, আমার ক্ষেত্রে যেটা হয়েছে, প্রথম যেটা, সেটা হচ্ছে ওভার কমিটমেন্ট। একসাথে আমি 8-10টা প্রজেক্ট নিয়ে ফেলেছি এবং এরপর কোনো প্রজেক্টেই আমি প্রপারলি কনসেন্ট্রেট করতে পারি নাই, এবং এর ফলে যেটা হয়েছে যে প্রজেক্টগুলো কমপ্লিট করতে আমার অনেক কষ্ট হয়েছে। কিছু কিছু সময় এমনও হয়েছে যে অনেকগুলো প্রজেক্ট একসাথে নেওয়ার ফলে কয়েকটা প্রজেক্ট আমার ক্যান্সেল করতে হয়েছে। তো এটার একটা বড় কারণ হচ্ছে একসাথে বেশি প্রজেক্ট নিয়ে ফেলা। তো আপনি যখন কাজ করবেন তখন এই কাজটা করবেন না যে অতিরিক্ত প্রজেক্ট আপনি নেবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে যে ক্লায়েন্টকে ওভার কমিটমেন্ট করবেন না কখনো। আপনি যে কাজটা করছেন সেটাকে আপনি প্রপারলি ক্লায়েন্টকে এক্সপ্লেইন করবেন। যেমন ধরেন, আপনি ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট বানাবেন, ডেন্টিস্ট ওয়েবসাইট। মনে করেন আপনার ক্লায়েন্ট একজন ডাক্তার, তার জন্য আপনি একটা ওয়েবসাইট বানাবেন। সে আপনাকে ডিটেইল দিল, রিকোয়ারমেন্ট দিল, আপনি চিন্তা করলেন এই ওয়েবসাইটের ডিজাইনটা রেডি করতে আমার 3 দিন লাগবে, ডেভেলপ করতে আমার 5 দিন লাগবে, তাহলে 3 আর 5-এ 8 দিন লাগলো। আপনি ক্লায়েন্টকে চিন্তা করলেন যে না, আমি একটু চাপাচাপি করে 5 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে দেবো। এটা কিন্তু ওভার কমিটমেন্ট। হ্যাঁ, আমি কি করি, আমি যে কাজটা করতে 8 দিন লাগবে, আমি ক্লায়েন্টকে বলি এটা আমার কমপ্লিট করতে 10 দিন লাগবে। ক্লায়েন্টকে আমি বলি আমার এটা ডিজাইন করতে হবে, ডেভেলপ করতে হবে, এটার ফাইন টিউনিং করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে যে কোডগুলো চেক করতে হবে, অপটিমাইজেশন চেক করতে হবে। আমি এরকম বলে আমি বলি আমার কাজটা করতে 10 দিন লাগবে, কিন্তু কাজটা যখন আমি নিয়ে নেই, আমি চেষ্টা করি কাজটাকে খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে। যত 8 দিনের জায়গায় যদি 7 দিনে সম্ভব হয়, আমি সেটাই চেষ্টা করি। অনেকেই যে কাজটা করে, একটু পরে আপনি স্লাইডের মধ্যে ওটা দেখবেন, নট নিশিং ডাউন, এটা নিয়ে একটু পরে কথা বলছি। অনেকেই যে কাজটা করে সেটা হচ্ছে যে একটা কাজ নেয়, নেওয়ার পরে ধরে নিই 10 দিনের কাজটাই সে নিল, নেওয়ার পরে সে নিজে নিজে কাজ করছে, ঘুমাচ্ছে, আবার কাজ করতেছে, ক্লায়েন্টের সাথে কোনো কমিউনিকেশন নেই। ক্লায়েন্টে 10 দিন পরে যখন ডেলিভারি দিবেন, ক্লায়েন্ট হয়তো বলবে কি যে তুমি, তোমাকে যে আমি হায়ার করছি এটা তো আমি ভুলে গেছি। অনেক সময় এরকম হয়। তো কিন্তু আপনি যদি ক্লায়েন্টকে ডেইলি একটা আপডেট দেন, বা ডেইলি না হোক অন্তত 1-2 দিন পর, বড় প্রজেক্ট হলে বলতে পারেন যে আজকে আমি ওয়েবসাইটের এই ডিজাইন করেছি, তুমি কোনো ফিডব্যাক দিতে পারো। ফিডব্যাক বলতে এখানে আপনি রেটিং চাচ্ছেন এরকম না, আপনি বলতে পারেন যে কাজটা কেমন হয়েছে, এটার ব্যাপারে তোমার মতামত কি, সেগুলো আমাকে জানাও। তো এরকম আপনি যখন ডেইলি বলবেন আমি কাজের আজকে এই জিনিস করেছি, এখন এরকম এরকম করেছি, এরকম এরকম করে আপনি যখন লাস্টে যেদিন যায় তাকে প্রজেক্টটা জমা দিবেন, তখন সে তার প্রজেক্টের ব্যাপারে একটা ভালো আইডিয়া তার আছে, সে আপনাকে কম রিভিশন দিবে। কিন্তু আপনি যদি পুরো প্রজেক্টটা কমপ্লিট করে ক্লায়েন্টকে দেন, একে তো ক্লায়েন্ট অবাক হবে যে এতদিনে তার কোনো খবর নেই। আবার আরেক কত, সে তাকে যখন আপনি প্রজেক্টটা দিবেন, সে আপনাকে বলবে এটা ঠিক করো, ওইটা ঠিক করো, এরকম ওইরকম। কিন্তু আপনি ডিজাইনিং স্টেজেই হয়তো সেই প্রবলেমগুলো আপনি সলভ করে ফেলতে পারতেন। হ্যাঁ, এবং ক্লায়েন্ট তখন রেটিং দেওয়ার সময় আপনাকে প্রপার রেটিংটা দিবে না। তো প্রপার কমিউনিকেশনটা খুব গুরুত্বপূর্ণ। আর একটা ব্যাপার হচ্ছে, একটু আগে আমি যেমন বললাম যে ক্লায়েন্টরা আপনাকে কোড করার জন্য টাকা দেয় না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা বলে কি আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আমি ওয়ার্ডপ্রেস ডিজাইনার, আমি থিম ডেভেলপার, আমি প্লাগইন ডেভেলপার, এরকম বলে। কিন্তু আপনি যদি নিজেকে একটু নিশ ডাউন করেন, যেমন আপনি জাস্ট টার্গেট করেন যে আমি রেস্টুরেন্ট টাইপের ওয়েবসাইট বানাবো, আপনি জাস্ট টার্গেট করেন যে আমি ডেন্টাল ওয়েবসাইট বানাবো, আমি জাস্ট ল টাইপের ওয়েবসাইট বানাবো, আমি জাস্ট আমেরিকার নিউ ইয়র্ক সিটির যে মানুষ যারা আছে তাদেরকে টার্গেট করে আমি ওয়েবসাইট বানাবো, এরকম যখন আপনার টার্গেট হবে, তখন আপনার জন্য ক্লায়েন্ট খুঁজে পাওয়া অনেক সহজ হবে। কেন? অস্ট্রেলিয়ার একটা ধরেন সিডনি, তাদের মেন্টালিটি যেরকম, আমেরিকার নিউ ইয়র্কের যারা আছে তাদের মেন্টালিটি সেম না।
তাদের পছন্দ, সিডনির মানুষের পছন্দ যেরকম নিউ ইয়র্কের মানুষের পছন্দ সেরকম না। নিউ ইয়র্কের যারা প্লাম্বিং নিয়ে কাজ করে, আপনি যদি তাদেরকে টার্গেট করেন, আপনার কাজের স্টাইলটা একরকম হবে, তাদের অ্যাপ্রোচ করার স্টাইলটা একরকম হবে। অস্ট্রেলিয়ানদের টার্গেট করার সময় তাদের অ্যাপ্রোচটা কিন্তু আরেক রকম হবে, আপনার অ্যাপ্রোচটা আরেক রকম হবে। তো এজন্য আপনি যদি প্রপার ওয়েতে ক্লায়েন্ট পেতে চান, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো নিচ ডাউন করেন। জাস্ট আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাই এটা না বলে আপনি বলবেন আমি ওয়েবসাইট বানাই প্লাম্বারদের জন্য, আমি ওয়েবসাইট বানাই ডেন্টিস্টদের জন্য, আমি ওয়েবসাইট বানাবো রেস্টুরেন্টের জন্য, আমি ওয়েবসাইট বানাবো ই কমার্স ওয়েবসাইটের জন্য। ই কমার্স বলাটাও ব্রড অডিয়েন্স হয়, আপনি বলতে পারেন আমি ওয়েবসাইট বানাবো কিডস ই কমার্স টাইপের ওয়েবসাইটের জন্য, আমি ওয়েবসাইট বানাই ইবুক সেল করার যারা করতে চায় তাদের জন্য, আমি ওয়েবসাইট বানাই যারা ফিটনেস নিয়ে কাজ করে তাদের জন্য, ফিটনেস কোচের জন্য। এরকম আপনি এরকম নিচ ডাউন যখন করে ফেলবেন, ক্লায়েন্ট পাওয়া আপনার জন্য সহজ হবে, ক্লায়েন্টের টার্গেট করাও আপনার জন্য সহজ হবে। যখন আপনি বলেন যে সবাই আমার ক্লায়েন্ট, তখন আসলে কেউ আপনার ক্লায়েন্ট না। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে 2004 সালে খুব সম্ভবত বন্যা হয়েছিল। তো বন্যা হওয়ার পরে আমাদের বাড়ির আশেপাশে একেবারে পানি উঠে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে বাজার পর্যন্ত যাবার যে রাস্তাটা, সেখানেও এক কোমর পানি। তো কলা গাছ দিয়ে আমরা হচ্ছে যে ভেসে ভেসে যায়, আমাদের এলাকায় এগুলোকে ভেরুয়া বলে, আমি জানি না আপনাদের এলাকায় কি বলে। তো ওইটাই করে আমরা যেতাম। তো যাওয়ার সময় আমার আব্বু বাজারে যাওয়ার সময় আমাকে বলছিল যে তুই 80 সাইজের জাল কিনবি, কারেন্ট জাল। তো আমি চিন্তা করছি সবাই 10-20 80 না 60 এরকম একটা, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, এরকম একটা নাম্বার বলছে। কিন্তু আমি দেখলাম সবাই 10-20 সাইজের জাল কেনে। আব্বু আমাকে এত বড় সাইজের জাল কেন কিনতে বললো, আমি কিনে আনলাম। কি জাল কেনার পর আমি নিজে অবাক, এত বড় বড় জালের মধ্যে ফুটা। হ্যাঁ, মানে নর্মালি জালের মধ্যে এরকম ছোট ছোট ফুটে থাকে, এত বড় বড় ফুটা। তো আমি আব্বুরে বললাম আব্বু এত বড় জাল দিয়ে কি হবে? পরে আব্বু বলতেছে আচ্ছা সমস্যা নেই, তুমি দেখো। তা আমি হচ্ছে আমাদের যে ধান ক্ষেত আছে, ধান ক্ষেতের মধ্যে একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জালের মধ্যে ওটা লাগাইছি, মানে জালটা ভালো করে সেট আপ করছি। এবং অন্য সবাই যেরকম ছোট ছোট বাঁশ দিয়ে জাল লাগাচ্ছে, আমার আব্বু হচ্ছে যে মোটা বাঁশ দিয়ে, হ্যাঁ, দুইটা বাঁশকে একত্র করে বসিয়ে তারপর সেটার মধ্যে সে জালটা দুই পাশে পেঁচিয়ে দিয়ে তারপরে আমরা চলে আসছি। পরের দিন সকালবেলা আমরা দুজন একসাথে গেছি, যাবার পরে আমাদের জালে জাস্ট একটা মাছ পড়েছে, যে মাছটা প্রায় 5 কেজি সাইজের, 5 কেজি বা 5 কেজির চেয়ে একটু বড় কাতল মাছ। কিন্তু অন্যদের জালের মধ্যে পুঁটি মাছ পড়েছে, বা ধরেন আহ টাকি মাছ আটকা পড়েছে, শোল মাছ আটকা পড়েছে, যে মাছগুলো কিন্তু অনেক বড় না। হ্যাঁ, আমাদের জালে একটা মাছ পড়েছে, জাস্ট ইমাজিন করেন। তা আমাদের আমার আব্বুর ক্ষেত্রে আমি এই জিনিসটা অনেক সময় খেয়াল করি যে আব্বুর টার্গেটটা কি ছিল, সে বড় মাছ ধরবে, যে কারণে সে একটা জাল কিনেছে, জালের সাইজটা বড়, ফুটাগুলো বড়। আর অনেকে টার্গেট করে কি, তারা জাল পাতে কেন, পুঁটি মাছ ধরার জন্য, টাকি মাছ ধরার জন্য, হ্যাঁ, কই মাছ ধরার জন্য, এরকম টার্গেট করে তারা জাল পাতে। তো এখন আপনি আরেকটা বড় ব্যাপার, ছোট জাল পাতবেন যখন, সেখানে সাপ আটকায়, কেঁচো গুইসা কি বলে এটাকে, আহ, আরেক রকমের সাপ আছে না, যাই হোক নাম মনে পড়ছে না, তো এগুলো আটকায়, কিন্তু এত বড় জালের মধ্যে মাছ ছাড়া অন্য কিছু সাধারণত আটকায় না আর কি। তো এই জিনিসগুলো আপনাকে টার্গেট করতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন। হ্যাঁ, আমি যে উদাহরণটা দিলাম হয়তো আপনারা অনেকেই সেটা রিলেট করতে পারবেন। তো এবার আমরা অনেকেই আছে যারা হচ্ছে যে আমি একটু আগে এই কথাটা অলরেডি বলে ফেলেছি যে সে তার স্কিলটাকে এবং তার কাজটাকে ভ্যালু না দিয়ে কম রেটে কাজ করে, এরকম অনেক মানুষজন আছে। আবার অনেকেই আছে যে ল্যাক অফ কমিউনিকেশন, এটা নিয়ে আমি একটু আগে কথা বলে ফেলেছি, যে সে ক্লায়েন্টের যে সাথে কমিউনিকেট করে না, এবং ক্লায়েন্টকে তার এক্সপেকটেশনটাও শেয়ার করে না, যে এটা আমার এক্সপেকটেশন, আপনি এই জিনিস পাবেন, এটা সে ক্লায়েন্টের সাথে এক্সপ্লেন করে না। তানভীর ভাই একটু পরে আমি কমেন্ট নিচ্ছি, প্রশ্ন নিচ্ছি, স্লাইডটা শেষ করে নিই, ওকে? তো এই জায়গাগুলোতে গিয়ে মানুষজন আটকে যায়। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা স্ট্রাকচার। এবার আমি এই স্লাইডটা আসলে সবার প্রথমে রেখেছিলাম যে আমার সম্পর্কে, আমি একজন ওয়েব ডেভেলপার, কিন্তু আমি পরে ভাবলাম যে আমার এই স্লাইডটা আসলে খুব একটা দরকার নেই, যে কারণে আমি এটাকে পরে একদম সবার শেষে নিয়ে এসেছি। হ্যাঁ, তো এখানে আপনারা যদি কেউ আমার সাথে কমিউনিকেট করতে চান, আমাকে ইমেইল করবেন, অথবা আমাকে ফেসবুকেও পাবেন, শুভ অলওয়েজ, এটা হচ্ছে আমার ইউজার নেম। ফেসবুকে গিয়ে আপনি শুভ অলওয়েজ লিখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন। তো আমাকে ইমেল করতে পারেন, অথবা আমাকে ফেসবুকে পাবেন এখানে অবশ্যই। তো আমি আপনাকে রিকমেন্ড করব, যদি আপনারা কেউ আমার ফাইবার অথবা আপওয়ার্কের প্রোফাইল পান, আমার প্রোফাইল আপনি চেক করতে পারেন লার্নিং পারপাসে। কখনোই আমার গিগ কপি করবেন না, আমার স্টাইলে আপনারা নিজের অ্যাবাউট সেকশনগুলো রেডি করবেন না, এবং আমাকে কেউ ফাইবারে বা আপওয়ার্কে মেসেজও করবেন না। হ্যাঁ, আমাকে মেসেজ করতে হলে ফেসবুক অথবা ইমেল করবেন। কেন? কারণ আপনি যদি আমাকে ফাইবার বা আপওয়ার্কে মেসেজ করেন, আমি কিন্তু ওদেরকে বলে রেখেছি অলরেডি, ওদের সাথে আমার কিছুদিন আগে একবার আপওয়ার্ক ফাইবারে এমন হয়েছে যে অনেকে অনেকগুলো মেসেজ করেছে, পরে ফাইবার থেকে দেখেছে যে এটা একটা অন্য ইস্যু, যে
আপনি কাজ করার জন্য আমার সাথে মেসেজে কথা বলছেন না, আপনি আমাকে মেসেজ করছেন পার্সোনাল ইনফরমেশন জানার জন্য, যে কারণে তারা কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে এখন। হ্যাঁ, আমাকে যদি আপনি মেসেজ করেন তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা রিস্কে পড়ে যাবে পার্সোনাল মেসেজ বা এরকম করতে চাইলে। তো হাইলি রিকমেন্ড নট টু ডু দ্যাট। এবার আমি প্রশ্ন নিব একদম প্রথম থেকে, আপনারা প্রশ্ন করতে পারেন একজন একজন করে, স্টেপ বাই স্টেপ। জি, তানভীর ভাই বলেন। ভাই আমরা প্রশ্ন নেওয়ার আগে আমি আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর সেলস টিমের সৈকত ভাইকে কাইন্ডলি একটু বলবো, উনি একটু কথা বলবে আমাদের জন্য। সো ওনাকে একটু আচ্ছা, তাহলে রিকোয়েস্ট আমি করবো স্ক্রিন শেয়ারটা আনমিউট অফ করে করে বলার দিচ্ছি, জন্য। ওকে? ভাই স্ক্রিনটা শেয়ার করা থাকুক, সমস্যা নেই। আমরা আচ্ছা, হ্যাঁ, থাকুক। সৈকত ভাই আছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাঙ্কস সামিন ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে নিশ্চয়ই শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। জি, থ্যাংক ইউ। থ্যাঙ্কস আলী হোসেন ভাইয়াকে এত ইফেক্টিভ ওয়েতে আসলে ওয়েবিনারটা কন্ডাক্ট করার জন্য। ফার্স্টে হচ্ছে একটা এক্সাইটিং নিউজ দিয়ে শুরু করি আপনাদের সবার জন্য। বলছি, আপনারা জেনে খুশি হবেন যে এখন থেকে ওয়ার্ডপ্রেস সহ আমাদের ইন্টারেক্টিভ কেয়ার্স এর সবগুলো ক্যারিয়ার পাথে ফ্রিল্যান্সিং মেন্টর হিসেবে কিন্তু থাকবে আলী হোসেন ভাই। ঠিক আছে? উনি শুধু টেকনিক্যাল স্কিলই শেখাবেন না, বরং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কিভাবে ক্লায়েন্ট পাবেন, প্রজেক্ট চার্জ করবেন, মার্কেট প্লেসে কিভাবে নিজেকে হাইলাইট করবেন, সেই সব প্র্যাকটিক্যাল টিপসও কিন্তু থাকবে ওনার শেখানোর স্ট্র্যাটেজিতে। তো আপনি যদি ডেভেলপমেন্ট সেক্টরে ক্যারিয়ার করতে চান, তাহলে আমি বলবো এটা একটা খুব ভালো একটা ইফেক্টিভ সুযোগ হতে পারে আপনার জন্য। তো এখন আসলে যেই কথা বলার জন্য এখানে আসা, লার্নারদেরকেও আসলে থ্যাঙ্কস দিচ্ছি যে এতক্ষণ ধরে আপনারা আমাদের ওয়েবিনারতে ছিলেন। আপনাদের ব্যস্ততম সময় থেকে সময় বের করে আমি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। তো আমাদের যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সটি আছে, এই কোর্সটিতে আপনারা ইনস্ট্রাক্টর হিসেবে পাচ্ছেন হাসিন হায়াতের ভাইয়াকে, সাথে পাচ্ছেন সাইদুল সায়েম ভাইয়াকে। আর আমাদের কোর্সে কি কি থাকছে যদি আমি একটু সংক্ষেপে বলার ট্রাই করি, সেটা হচ্ছে বেসিক প্লাগইন ডেভেলপমেন্ট, কন্টেক্টিং ফ্রম প্লাগইন, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, কুইক এলিমেন্টাল উইজেস, গুটেনবার্গ ব্লক ডেভেলপমেন্ট থাকতেছে, পপুলার প্লাগইন এক্সটেনশন ডেভেলপমেন্ট থাকবে কোর্সে, প্লাগইন লাইসেন্সিং, মনিটাইজেশন স্ট্র্যাটেজি এন্ড ডিস্ট্রিবিউশনের পার্টগুলো ওই কোর্সে থাকবে। আর ওয়ার্ডপ্রেস বেসিক স্ট্রাকচার এন্ড হুকস দিয়ে আমরা শুরু করব, তারপরে প্লাগইন ডেভেলপমেন্ট এন্ড এপিআই ইন্টিগ্রেশন থাকতেছে, ডেটাবেস ম্যানেজমেন্ট থাকতেছে, সিকিউরিটির পার্টটা থাকবে এখানে, পারফরমেন্স অপটিমাইজেশনের পার্ট থাকতেছে, এবং গ্লোবাল মার্কেট প্লেসে আপনি কিভাবে প্লাগইন রিলিজ করবেন এবং মনিটাইজেশন স্ট্র্যাটেজিটা সবকিছু আসলে এই কোর্সেই থাকবে। এন্ড আমাদের এই কোর্সের প্রাইসটা নিয়ে যদি একটু বলি, আমাদের এই কোর্সের প্রাইসটা ছিল মাত্র 5,000 টাকা। সেখানে একটা স্পেশাল ডিসকাউন্ট পাবেন আপনারা যারা আজকে এই ওয়েবিনারে অংশগ্রহণ করেছেন। আমি হচ্ছে আমার নাম্বারটা শেয়ার করে রাখছি। আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি আমার নাম্বারটা শেয়ার করে রাখছি। যদি ডিসকাউন্ট অ্যামাউন্ট নিয়ে কোনো কিছু জানার থাকে বা এনরোলমেন্ট প্রসেস নিয়ে কোনো কিছু জানতে চান, কাইন্ডলি একটু আমাকে নক দিয়েন, বা আপনি চাইলে কল করতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান। এই পর্যন্তই। সামিন ভাই কাইন্ডলি এখান থেকে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ সৈকত ভাই। আলী হোসেন ভাই, আমরা এবার প্রশ্ন উত্তরগুলো নিতে পারি। আমি আনমিউটের জি পারমিশন দিয়ে দিচ্ছি, নেম কল করলে আনমিউট করবেন। জি, আপনারা একজন একজন করে প্রশ্ন করবেন, ওকে? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আহ মনিরুল ইসলাম। জি ভাইয়া, আপনাকে আসলে আপনার জন্য মন থেকে দোয়া। মূলত আমার প্লাগইন ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আসার পথে হচ্ছে আপনি। প্রোগ্রামার বিডিকে আমি ফলো করি, প্রত্যেকটা ভিডিও দেখি। মূলত আপনার ভিডিও দেখে হচ্ছে ডেভেলপমেন্টের পথে আসা। আমার এটা হচ্ছে একটা হবি, একটা শখ। মূলত আর্নিং এর দিক থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো একটা পজিশনে আছি। তো আপনার মাশাআল্লাহ। কথাবার্তা, স্প্রিং সবকিছু আমাদের খুবই দারুণ লাগে। আর আজকের ক্লাসটা আপনার জয়েন করা, আমি এখনো অফিসে আছি, শুধু আপনি আছেন দেখে আজকে ক্লাসে জয়েন করা। তো একটা সাজেশন চাই আমার অসংখ্য একটা ধন্যবাদ। ক্লায়েন্ট। জি, জি জি। যে ওয়ার্ডপ্রেসে শিফট করবে না রিয়াক্টে যাবে, ওনার দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছে। সেটা হচ্ছে ওনার একটা এলএমএস ওয়েবসাইট হবে, প্লাস হচ্ছে ওনার স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম থাকবে। মানে মূলত ক্লাসগুলো সব অনলাইনে দিবে। তো এক একই টাইমে 1,000+ স্টুডেন্ট সে আর কি জয়েন করবে সাইটটাতে। তো উনি আমার কাছে সাজেশন চাচ্ছে যে উনি কি ওয়ার্ডপ্রেসে আসবে না অন্য কোনো রিয়াক্ট বা অন্য কোনো ইসে যাবে। তো আমি যেহেতু অ্যাজ ওনাকে এ পার ওয়ার্ডপ্রেস জি, শেষ করেন। আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে আমি সাজেস্ট করছি যে ওয়ার্ডপ্রেসে আসার জন্য। টিউটোরিয়াল এলএমএস দিয়ে একটা ওনাকে একটা ডেমো দেখাইছি, তো উনি পছন্দ করছেন। তো এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। এটা হচ্ছে কি, উনি কি একসাথে 1,000 স্টুডেন্ট পার ডে থাকবে নাকি আরো বেশি থাকবে? মূলত এটা একটা স্কুল ম্যানেজমেন্টের মতন। আর দেখা যাচ্ছে যে অনলাইন ক্লাস হয় রাত 8টা থেকে 9টা, তো ওই টাইমে 500-700 স্টুডেন্ট একসাথে জয়েন করে, তারপর ওয়েবসাইটে ভিজিট করে। এছাড়া আর দেখা অন্য যাচ্ছে যে স্টুডেন্ট, এছাড়া কোনো ইস্যু নাই। জাস্ট সন্ধ্যার পরে একটু সেক্ষেত্রে ভিজিটটা পারে।
সেক্ষেত্রে আপনার ওয়ার্ডপ্রেসে যেহেতু এরকম হয়, আপনি এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারেন। আপনি একটা ভালো হোস্টিং নিতে পারেন, হোস্টিং নিয়ে আপনি এটা করে দিতে পারেন, সমস্যা নেই। আপনার হোস্টিংটা যদি ফাস্ট এবং সিকিউরড হয় সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে এনাফ। কিন্তু যদি এমন হয় যে কন্টিনিউয়াস এরকম সার্ভার ইস্যু থাকে, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে যদি আপনি করেন তখন দেখা যাবে ডেটাবেজে অনেক প্রেশার পড়ে যাবে, এবং যেহেতু ওয়ার্ডপ্রেসের ডেটাবেসটা মাইস্কুয়েল, এবং মাইস্কুয়েল আপনি তো অলরেডি জানেন যে অত বেশি ফাস্ট না। তো সেক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, যখন আপনার স্টুডেন্ট সময়ের সাথে সাথে বাড়তে থাকবে, এক্সপ্যান্ড করতে গেলে সমস্যা হবে। যদি আপনার এমন হয় যে অল্প স্টুডেন্ট, ডেইলি হয়তো 500 বা ডেইলি হয়তো 150 স্টুডেন্ট থাকছে, এবং এটা সবসময় রেগুলার না, কখনো বেশি কখনো কম, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস এনাফ। কিন্তু কন্টিনিউয়াস প্রেশার থাকলে তখন আপনার সুইচ করতে হবে। যেমন আমি যদি একটা রিয়েল উদাহরণ দেই, আমাদের 10 মিনিট স্কুল আপনি হয়তো জানেন, ওরা কিন্তু স্টার্ট করেছিল ওয়ার্ডপ্রেস দিয়ে এবং অনেক দিন পর্যন্ত ওয়ার্ডপ্রেসে ছিল। কোভিডের পরে যখন ওদের প্রচুর প্রেশার হয় তখন তারা আস্তে ওয়ার্ডপ্রেস থেকে মুভ করে যায়, এখন আর তাদের প্ল্যাটফর্মটা ওয়ার্ডপ্রেসে নেই। তো আপনাকে এটা ডিসিশন নিতে হবে যে লং টার্মের জন্য। আর আরেকটা ব্যাপার, আপনি যে প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানান না কেন, যেভাবেই বানান না কেন, আমরা ধরে নেই মোটামুটি 3 বছর এটা চলবে, সফটওয়্যারটা চলবে, এরপর আপনাকে এটা ব্রেক করতে হবে। এটা মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড। ওকে, তানভীর ভাই একটু মিউট করবেন। হ্যাঁ, তানভীর ভাই মিউট করবেন প্লিজ। তো আপনার এটা মোটামুটি আমরা ডিসিশন নিয়ে রাখি যে মোটামুটি 3 বছর একটা ওয়েবসাইট রান করবে, এরপর এটা ভাঙতেই হয়। তো সেক্ষেত্রে ইনিশিয়ালি ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করতে পারেন, কিন্তু আপনার মাথায় রাখতে হবে এটা পরে ভাঙতে হবে, যদি পরে আপনার স্টুডেন্ট বাড়ে প্লাস সার্ভার প্রেশার বেশি হয়ে যায় সেক্ষেত্রে। আর ইনিশিয়ালি যদি আপনি অন্য প্ল্যাটফর্মে যান, সেটা যেটা ডাউন সাইড বা খারাপ দিক আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে ইনিশিয়ালি আপনি যখন অন্য প্ল্যাটফর্মে ওয়েবসাইট বানাবেন, আপনার প্রচণ্ড প্রেশার হবে, প্লাস অনেক এক্সপেন্সিভ হবে, এবং অনেক সময় হয় কি ইনিশিয়ালি আপনার ওয়েবসাইটটা কতটুকু প্রফিটেবল হবে, কীরকম সেল আসবে, এগুলো আইডিয়া করা যায় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে দিন শেষে লস হয় অনেক। হ্যাঁ, আমাদের কোম্পানিতে অনেকগুলো ওয়েবসাইট আছে, যেটা কিছুদিন আগে গত বছর নেক্সট নিয়ে যখন প্রচুর হাইপ, তখন মার্নের প্রচুর হাইপ ছিল, তখন তারা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট মার্নেকে ট্রান্সফার করবে। আমরা যতভাবে বুঝাইছি শোনে নেই, পরে দেখতেছে যে মার্নের ড্যাশবোর্ড ডিফারেন্ট, মার্নে ওয়েবসাইট ম্যানেজ করতে ঝামেলা, এসইওটা ঠিকভাবে অপটিমাইজ করা যাচ্ছে না, ক্লায়েন্ট নিজে থেকে তার ওয়েবসাইট আপডেট করতে পারছে না। যখন এরকম সিনারিও, পরে আবার সেই ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসে ছিল, মার্নে গেছে, আবার ওয়ার্ডপ্রেসে ব্যাক আসছে। তো মাঝখানে কিন্তু তার একটা হিউজ টাকা পয়সা খরচ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু লস। তো এই জন্য টেক কোনটা চুজ করছে এটা ডিপেন্ড করে হচ্ছে আসলে আপনার পার্সপেক্টিভ সব কিছুর উপরে। আমাদের যারা মার্ন ডেভেলপার তারা সব কিছু মার্নে বানাতে চায়, যারা লারাভেল ডেভেলপার সব লারাভেলে বানাতে চায়, যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার সব ওয়ার্ডপ্রেসে বানাতে চায়। কিন্তু আপনার এই জায়গাটাতে একটু লিমিট করতে হবে আর কি, যে আমি কতটুকু করব কি করব। রাইট ভাইয়া। মনির ভাই, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। থ্যাংক ইউ, আসসালামু আমার জন্য দোয়া আলাইকুম। করবেন ভাই। জি, ফি জি, আমানিল্লাহ। আসসালামু আলাইকুম আলী ভাই, আমাকে কি শুনতেছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতক্ষণ পর্যন্ত ওয়ার্ডপ্রেস নিয়ে বিস্তারিত বলার জন্য আর কি। আর ভাইয়া আমি ওই যে ওয়ার্ডপ্রেসের মানে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন ওয়েবসাইট তৈরি করতে পারি আর কি, মিড লেভেলেই বলতে পারেন আর কি। তো এখানে বিভিন্ন ওই যে লিঙ্কডইন তারপরে ফেসবুক থেকে ক্লায়েন্ট সংগ্রহ করার সময় তারা যে ওয়েবসাইটে ডেমো দেয়, ওই ডেমো দেখার পর আমি মানে নিজে নিজে বুঝতে পারি যে এরকম ওয়েবসাইট তৈরি করতে পারবো আর কি। তো তারা যে বাজেট দেয়, ওই বাজেটে যখন একবার কনফার্ম হয়ে যায়, পেমেন্টের সময় গিয়ে তারা বলে যে তারা মানে যে দেশে থাকে আমেরিকা বা ইউনাইটেড আরব আমিরাত, ওই দেশে আমার কোনো রিলেটিভ থাকলে তাদেরকে তাদের মাধ্যমে পেমেন্ট দিবে আর কি। এখন আমার তো কোনো রিলেটিভ নাই, এটা যখন ওদেরকে বলি তাহলে ওই সময় আর কি তারা একবার নাকচ করে দেয় আর কি। এখন তাদেরকে কিভাবে কনভিন্স করবো আর কি, এই বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম। আমি এটা একটু আগেই বলেছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। সেটা হচ্ছে যে ক্লায়েন্টের সাথে যখন আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতে চাবেন, তখন তার থেকে আগেই অ্যাডভান্স নিয়ে নেবেন। হ্যাঁ, প্রচুর ফ্রড ক্লায়েন্ট আছে, আহ, এরা হচ্ছে যে কাজ করাই নিবে, টাকা দিবে না। ওকে, জি জি ভাই, ইভেন অ্যাডভান্স মার্কেট প্লেসেও প্রচুর এরকম ডেভেলপার আছে বা এরকম ক্লায়েন্ট আছে, যারা সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে ক্লায়েন্ট না দেওয়ার জন্য, মানে টাকাটা না দেওয়ার জন্য। আপনাকে হায়ার করবে, কাজ করায় নিবে, টাকা দিতে চাইবে না। তো মার্কেট প্লেসে আপনি যখন কাজ করবেন তখন তারা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করে, যেমন তারা আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে বলবে, তারা আপনার সাথে মেসেঞ্জারে কথা বলতে চাইবে, হ্যাঁ, আপনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইবে, বা আপনার ইমেইলটা চাবে। তো যখন তারা এগুলো চাবে তখন আপনি, এটা আপনার জন্য রেড ফ্ল্যাগ। আপনি হয়তো ভাবতেছেন আমি ফাইবারের ক্লায়েন্টের বাইরে নিয়ে যাব, $100 প্রজেক্টে আমি পাবো $80 ফাইবারে, উঠাইতে গেলে আরও $3 যাবে, পাবো $77। পায়োনিয়ার থেকে আবার উইড্রো দিলে আরও $1 যাবে, আমি পাবো $76। কিন্তু ক্লায়েন্টে আমি যদি মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাই, পায়োনিয়ারে সে আমার $100 দিবে, আমি পুরো $100 পাইতেছি, আমার $24 প্রফিট। কিন্তু সত্যি কথা হচ্ছে আপনি পুরোটাই হারাইছেন, বাকি যে $74 পাওয়ার কথা ছিল।
ক্লায়েন্টরা যখনই দেখে এরকম, তারা আপনাদের প্রথমে মেল দিবে, আপনার সাথে কমিউনিকেট করবে, সবই করবে। যখন আপনি পেমেন্ট চাইবেন বা আপনার পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হবে, তখন সে ফাইবার রিপোর্ট করে দিবে যে দেখেন সে আমার সাথে মার্কেট প্লেসের বাইরে কমিউনিকেট করতেছে, এরকম। এবং অনেক ক্ষেত্রে ফাইবার বা যে কোনো মার্কেট প্লেসগুলো ক্লায়েন্ট অলওয়েজ রাইট, তারা এরকম অ্যাপ্রোচে থাকে বেশিরভাগ সময়। তো যে কারণে আপনি মার্কেট প্লেসেও এই রিস্কটা থাকে, আর মার্কেট প্লেসের বাইরে হলে আরও বেশি রিস্ক। যে কারণে আপনি যখনই কারোর সাথে কাজ করতে চাইবেন, আগেই পেমেন্টটা 50%, 25% এরকম নিয়ে নেবেন। কেউ যদি বলে যে আমি পেপালে দিব, বাংলাদেশে তো পেপাল নাই, আপনি বলবেন আমাকে ওয়্যার ট্রান্সফার করেন, সিম্পল হিসাবে। ব্র্যাক ব্যাংকে প্রতি মাসে আমাকে প্রায় মানে প্রথম দিকে 2021-22 সাল পর্যন্ত প্রতি মাসে আমার 2 বার 3 বার করে যাওয়া লাগতো। ওদের একটা টাইপ সি ফর্ম আছে, ওটা ফিল আপ করে দিয়ে আসা লাগতো। কারণ আমি বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করতাম, আজকে আমেরিকা থেকে পেমেন্ট আসতেছে, কালকে অস্ট্রেলিয়া থেকে পেমেন্ট আসে, পরশু হয়তো সাইপ্রাস থেকে পেমেন্ট আসতেছে, এক এক সময় এক এক জায়গা থেকে পেমেন্ট আসে, ওরা বলতেছে এত আনভেরিফাইড পেমেন্ট কেন। তো এটা নিয়ে অনেক ঝামেলা ওই সময় হয়েছে। এখন যেমন তারা জানে যে, তারা এখন আলী হোসেন দেখলেই বোঝে যে ও আচ্ছা, ওর এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্সি পেমেন্ট আসবে। তো এটা হচ্ছে যখন আপনার রেমিটেন্স ডিপার্টমেন্টে যারা থাকে ওরা সবসময় দেখবে, তখন এটা একটু ইজি হয় আর কি। তো আপনি সবসময় কাজ করবেন। পেপাল নাই তো কি হয়েছে, ওয়ার নাই তো কি হয়েছে, ওয়াইজ নাই তো সমস্যা কি? পেমেন্ট আপনি ওয়ার ট্রান্সফার নেবেন, অথবা পেওনিয়ারে নেবেন, স্কিলে নেবেন, স্কিলে তো অ্যাভেলেবেল বাংলাদেশি পেমেন্ট আসে। তো আপনি স্কিলে নেবেন, পেওনিয়ার নেবেন, আগে আপনি 25% বা 50% পেমেন্ট নেবেন, এরপরে কাজ করবেন। বড় প্রজেক্ট হলে, ধরেন $1000 প্রজেক্ট হলে ক্লায়েন্টে বলবেন যে তুমি 20% পেমেন্ট করো, এরপরে আমি এতটুকু দেখাবো, তারপর তুমি আবার 20% করবা। তখন ক্লায়েন্ট একটু চিন্তা করে যে আমি অলরেডি ওরে $200 দিয়ে দিছি, $300 দিয়ে দিছি, তাহলে ঠিক আছে করি। হয়তো এমন হতে পারে আপনি $1000 নিলেন, আপনি $800 পর্যন্ত ক্লায়েন্টের থেকে নিয়েছেন, লাস্ট আপনি ফাইনাল প্রজেক্ট জমা দেওয়ার পর শেয়ার কমিউনিকেট করলো না, তখন আপনার $200 লস হইলো। কিন্তু আপনি যদি বলেন আমি পুরোটা একবারে নিব, এবং সে শেষে যায় যদি বললো আমার তো পেপাল নাই, পেপাল ছাড়া আমি পেমেন্ট করতে পারি না, তুমি একজনের অ্যাকাউন্ট রেডি করো, এই সেই, তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাও, অনেক সময় বলে যে এত টাকা দিলে তখন আমি করে দিব। তো এগুলো সব হচ্ছে স্ক্যাম, এই জায়গাগুলোতে আপনাকে সতর্ক হতে হবে। থ্যাংক ইউ ভাইয়া বিস্তারিত বলার জন্য। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আর কি, ওই যে বিভিন্ন ইয়েতে দেখছিলাম এই এলিমেন্টর, তারপরে উকমার্স দিয়ে এলিমেন্টর টেমপ্লেট কিট তৈরি করে ইনভার্টার সেল করে আর কি, ইনভার্টার মার্কেট প্লেসে। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, আপনি করতে পারবেন, আপনার যদি কিটটা ভালো হয় সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি সেল করতে পারবেন। জি জি, আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। হ্যাঁ, তানভীর ভাই, আপনি মিউট করবেন এবং হ্যান্ড রাইজটা তুলে দিবেন। আর কারো কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে মানে আমি মোটামুটি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন শিখেছি, মানে বিভিন্ন দেখা যাচ্ছে ডক্টরের সাইট তৈরি করেছি, বিজনেস সাইট তৈরি করেছি, পোর্টফোলিও সাইট তৈরি করেছি। তো আমি যখন ফাইবার অ্যাকাউন্ট করব তখন কি ভাই একটা বড় নিচ নিয়ে কি সাইট মানে গিগ পাবলিশ করবো, না ছোট ছোট নিচ নিয়ে শুরুতে মানে করবো, এটা জানতে চাচ্ছিলাম আর কি। আপনি ফাইবারে একটা গিগ বানাবেন যে আমি ওয়েবসাইট বানাই এলিমেন্টর দিয়ে, একটা গিগ বানাবেন আমি ওয়ার্ডপ্রেস, আমি রেস্টুরেন্ট ওয়েবসাইট বানাই এলিমেন্টর দিয়ে, একটা গিগ বানাবেন আমি ডেন্টাল ওয়েবসাইট বানাই এলিমেন্টর দিয়ে, একটা গিগ বানাবেন আমি বুঝতে পারছেন মনে হয়, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট নিশে আলাদা আলাদা গিগ হবে, আর একটা গিগ হবে আপনার মেইন নিশে। আর একটা গিগ বানাবেন যে আমি আপনার আমি ফিক্সের কাজ করি বিভিন্ন রকমের, তখন আপনি যত রকম কাস্টমাইজেশনের কাজ পাবেন ফিক্সিং রিলেটেড, সব আপনি ওই গিগে অর্ডার নেবেন। আর কাস্টমার অন্য যেগুলো থাকে, যেমন আপনি ধরেন রেস্টুরেন্ট রিলেটেড প্রজেক্ট পেলে ওইটা, ডেন্টাল রিলেটেড প্রজেক্ট পেলে ওইটা, এরকম আপনি নিশ ডাউনও করবেন, আবার একটা মেইন গিগও রাখবেন। ভাই একটা থেকে কয়টা গিগ খোলা যায় একটা অ্যাকাউন্ট থেকে? বেসিক আপনার যখন লেভেল 1 থাকে তখন, সরি জিরো, নিউ লেভেলের খুব সম্ভবত 6টা, লেভেল 1 হলো 8টা। দেখতে হবে, এটা একটু দেখে নিন, এটা চেঞ্জ হয় মাঝে মাঝে। থ্যাংক ইউ। ব্র্যান্ড নিউ অ্যাকাউন্টে মনে হয় 4টা করা যায়, নাকি 4টা না 6টা, এরকম কিছু একটা। আর কেউ? ভাইয়া ভাইয়া আপনি বলছিলেন, সরি ভাই। আচ্ছা জি ভাই, ভাই বলেন। কিছু মনে জি করেন না। ভাই, আপনি বলছিলেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা দেখাবেন। ও, ফাইবার অ্যাকাউন্ট দেখাবো বলি না, বলছি ফাইবারের নতুনদের গিগটা দেখাবো আর কি। ও আচ্ছা, এখানে ওইটাই আর দেখাচ্ছি। কি। আচ্ছা দেখাচ্ছি, আমি আগে আমার ফাইবারটা, একটা ফাইবার ওপেন করি। মিউট করবেন প্লিজ।
আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে শিওর, তাই না? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, মনে করেন ওয়ার্ডপ্রেস লিখে আপনি যদি ফাইবারে গিয়ে সার্চ করেন, তাহলে আপনি এখানে দেখবেন ফাইবারে প্রচুর গিগ আছে। হ্যাঁ, তো এখান থেকে আপনি যদি একটু শর্ট বাই আপনি যদি এখানে যায় বলেন নিউয়েস্ট অ্যারাইভেল, মানে নতুন গিগগুলা যদি আপনি একটু দেখেন, এই গিগগুলা একেবারে নতুন আসছে ওকে ফাইবারে। তো এই গিগগুলোর মধ্যে ধরেন এই লোকটা, ওনাকে দেখে ফেস দেখে মনে হচ্ছে বাংলাদেশি, তো মেহেদি মিনাল ওনার নাম। তো আপনি একটু একটা জিনিস খেয়াল করেন, ওনার ওয়েবসাইটটা হচ্ছে যে ওনার গিগটা হচ্ছে যে ম্যানুয়াল রিমুভাল টাইপের ওকে। তো এবার আপনি যদি ওনার প্রোফাইলটা একটু ভালো করে দেখেন, উনি দেখেন এই যে ছবিগুলা, এই ছবিগুলাকে আরো সুন্দর করা যেত, কিন্তু এই ছবিগুলো আপনি একটু ভালো করে যদি একজন নিউট্রাল পার্সপেক্টিভে দেখেন, আমি জানি না উনি আবার এই ভাই আবার ইয়ে করে কিনা, মানে মাইন্ড করে কিনা যে এই ছবি দিল বা আমার গিগ নিয়ে কথা বলতেছে। আপনি যদি একদম নিউট্রাল পার্সপেক্টিভে দেখেন, এই ইমেজগুলো দেখলে কিন্তু সেভাবে আপনার ইনফরমেশনটা আসে না যে ওয়েবসাইটটা কেমন। কিন্তু উনি যদি বিফোর আফটারটাই আরো সুন্দরভাবে লিখতো, বিফোরটা এক জায়গায় রাখতো, আফটারটা রাখতো, এবং কনটেক্সটটা যদি ক্লিয়ার থাকতো, তাহলে কিন্তু ক্লায়েন্টরা দেখলেই বুঝতে পারতো যে কিরকম। যেমন এটা মোটামুটি তাও বোঝা যায় যে হ্যাঁ বিফোরে এরকম ছিল, আফটারে এসে এরকম হয়েছে। হ্যাঁ, এটা প্লাগইনের একটা ওয়ার্ডপ্রেস প্লাগইনের স্ক্রিনশট। তারপরে এখানে দেখেন এটা মোটামুটি, কিন্তু এই ইমেজটা দেখেন। তো এরকম কাজ যদি করেন তাহলে কিন্তু হবে না, আপনাকে একদম প্রফেশনালি এটা মেনটেন করতে হবে। ইমেজে দেখেন ওনার ফেসটা কিন্তু অত ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, আর একটু ক্লোজ শট হলে ভালো হতো। এরপর ওনার এই যে স্ট্রাকচারটা, এই যে মানে গিগ লিখার যে স্টাইলটা, এটা কিন্তু সুন্দর। হ্যাঁ, এবং উনি কিছু ভালো ভালো কাজ করছে, যেমন ধরেন উনি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কাজ করে। তো উনি যে এখানে দেখেন লিখেছে যে ওয়ার্ডপ্রেস ম্যালওয়্যার, এখানে হচ্ছে এই যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, স্ট্রিক ওয়ার্ডপ্রেস সিকিউরিটি, এগুলোকে যেহেতু এখানে লিখেছে, এই কারণে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি লিখে বা প্রফেশনাল ওয়ার্ডপ্রেস সিকিউরিটি এগুলো লিখে সার্চ করলেও তার গিগটা কিন্তু উপরের দিকে আসার সম্ভাবনা আছে, এবং আমরা কিন্তু তাই দেখেছি নিউয়েস্ট অ্যারাইভেলে প্রথমে তার গিগটা আসছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে তার গিগটাকে সে সুন্দরভাবে অপটিমাইজ করেছে। হ্যাঁ, অনেক বেশি কিওয়ার্ড স্টাফিং করে নাই, কিন্তু যেগুলো কিওয়ার্ড দিয়েছে সেগুলোকে, যে কোয়ালিটি সার্ভিস, ম্যালওয়্যার রিমুভাল এক্সপার্ট, এগুলোকে সে বোল্ড করে দিয়েছে এবং কিছু কিছু হাইলাইট করে দিয়েছে, যাতে করে ক্লায়েন্ট তাকাইলেই দেখতে পায়। প্লাস ফাইবার যে সার্চ ইঞ্জিন সেটাতেও যাতে সুন্দরভাবে কাজ করে। তারপরে গিগের শেষে এবং ওই যে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি রিমুভ ম্যালওয়্যার ট্যাগগুলোও সে সুন্দরভাবে দিয়েছে, যে কারণে নিউয়েস্ট অ্যারাইভেল হওয়ার পরেও তার কিন্তু গিগটা প্রথমে চলে আসছে, এবং আমি শিওর সে খুব অল্প কিছুদিনের মধ্যেই সে অর্ডার পাবে, আমি মোটামুটি শিওর। কিন্তু তার এই যে ইমেজটাকে যদি সে একটু আপডেট করে তাহলেই হবে। দেখেন ওনার এই গিগটা, উনি হচ্ছে ভ্যাটেড প্রো। আচ্ছা, আমরা একটু আরেকটু স্ক্রল ডাউন করি নতুন গিগের মধ্যে। এই যে দেখেন এই টাইপের গিগে অনেকেই এই কাজটা করে, সেটা হচ্ছে যে গিগের মধ্যে অন্য কোনো মডেলের ছবি দিয়ে রাখে, ওনার ছবি না দিয়ে। তো এই কাজটা অ্যাভয়েড করার চেষ্টা করেন, এবং দেখেন ওনার গিগের মধ্যে উনি জাস্ট একটা ছবি দিয়েছে, এর বেশি আর কিছু দেয় নাই। এবং আপনি একটু ওনার গিগের স্ট্রাকচারটাও দেখেন, নতুন গিগগুলোর স্ট্রাকচার আর মানে এখন যারা মার্কেটে ডমিনেট করছে তাদের স্ট্রাকচার যখন আপনি দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন এই গিগগুলোতে অর্ডার আসছে, কেন এই গিগগুলোতে অর্ডার আসে নাই। আপনাকে কিন্তু এই যে নিজের এই সেলফ অ্যাসেসমেন্টটা অবশ্যই আপনার রাখতে হবে, যে আপনি বুঝতে হবে এই গিগে কেন অর্ডার আসছে। লাক একটা ফ্যাক্টর, কিন্তু ভাইয়া, আ- আপনাকে একটু দেখে দেখে বুঝতে হবে। যেমন ধরেন এই যে টপ রেটেড এই গিগটা যদি আমরা ওপেন করি, আপনি গিগটা দেখলেই বুঝবেন যে কেন সে টপ রেটেড। তার স্টাইল থেকে শুরু করে সবকিছু আপনি দেখেন, এই যে সে একটা পুরো প্রজেক্টের স্ক্রিনশট, এটা হচ্ছে যে সে যখন প্রজেক্ট আপলোড করেছে তখন সে ইমেজ দিয়েছে, এবং আপনি দেখেন এখানে ক্লায়েন্টের সাথে সে একদিন আগে কাজ করেছে, সেখানে ডেফিনেটলি তার প্রজেক্টের সব ডিটেল আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এবং তার স্টাইলিং দেখেন, তার টাইটেলিংটা দেখেন কত সুন্দর করে দেওয়া হয়েছে, এবং গিগটাকে সে খুব সুন্দর করে দেখেন গুছিয়ে পাবলিশ করেছে। ওকে, তো আপনি একটা প্রফেশনাল গিগে যে দেখেন সে পোর্টফোলিও সেট আপ করে রেখেছে, এর দেখেন। তো যখন আপনি একটা গিগকে এরকম দেখবেন 43+ প্রজেক্ট, এতগুলো প্রজেক্ট যখন ক্লায়েন্ট দেখে, ক্লায়েন্ট অটো তার উপর ট্রাস্ট চলে আসে। এবং এবং যখন সে দেখে তার 20টা অর্ডার কিউতে আছে, তার মানে ক্লায়েন্ট চিন্তা করে যে না, ডেফিনেটলি একটা কিছু। তো আপনাকে এই ভালো নতুন যে গিগগুলোতে এখন বেশি অর্ডার আসে সেগুলো যেমন দেখতে হবে, নতুন যে গিগগুলা যেগুলো মাত্র এসছে সেগুলোর অবস্থা কি সেটাও দেখতে হবে। আবার হচ্ছে যে আপনি সার্চ করতে পারেন, এখানে দেখেন অনেক রকম ভাবে কাস্টমাইজ করা যায়, যেমন ক্যাটাগরি ওয়াইজ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে সার্ভিস অপশনের এখান থেকে আপনি বিজনেস সার্ভিস, সেলার ডিটেলের এখানে আপনি একদম এখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন হচ্ছে নিউ সেলার। ওকে, এই দেখেন। এরপরে আপনি বাজেটের এখানে যায় আপনি দিতে পারেন যে মিড লেভেল বাজেট। তারপর ডেলিভারি টাইমের এখানে আপনি দিতে পারেন যে 7 দিন।
এরকম দিয়ে আপনি ডিফারেন্ট ভাবে ফিল্টার করবেন, করে করে আপনি ক্লায়েন্টদের মানে আপনার সাথে যারা আছে তাদের গিগগুলো আপনি দেখবেন, দেখে আপনি আইডিয়া নেবেন যে কেমন। তখন আপনার জন্য ডিসিশন নিতে সহজ হবে যে কেন এই গিগগুলোতে অর্ডার বেশি আসে, কেন এই গিগগুলোতে অর্ডার বেশি আসে না। আমার গিগটাকে আমি এদের গিগগুলোর সাথে কম্পেয়ার করে আমি বোঝার চেষ্টা করব যে কেন আমার গিগটার কি কি জিনিসের অভাব আছে। যখন আপনি মোটামুটি অপটিমাইজ করে ফেলবেন তখন আপনার কাজ হচ্ছে গিগটাকে শেয়ার করা। শেয়ার আপনি কিভাবে করতে পারেন? আপনি মাঝে মাঝে, নট প্রতিদিন, প্রতি সপ্তাহেও না, 15-20 দিন পর পর মাঝে মাঝে আপনি লিঙ্কডইনে এটাকে একটু শেয়ার করতে পারেন। আপনি টুইটারে শেয়ার করতে পারেন মাঝে মাঝে। আপনি বিভিন্ন ফোরাম আছে যেখানে মানুষজন কথা বলে, সেখানে মাঝে মাঝে আপনি শেয়ার করতে পারেন। তখন দেখা যাবে যে ফাইবার যখন দেখবে যে হ্যাঁ আমিও অর্ডার তার গিগে ইমপ্রেশন দিচ্ছি, বাইরে থেকেও তার ইমপ্রেশন আসতেছে, তখন আস্তে আস্তে আপনার গিগটাকে সে উপরের দিকে তুলে দিবে। তো এই জিনিসগুলো আপনি একটু মাথায় রাখার চেষ্টা করতে পারেন। আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করব, বা স্ক্রিন শেয়ারিং অন থাকুক, সমস্যা নেই। জি ভাইয়া। ভাইয়া এটাতে কি ছবি দিতেই হবে? ফাইবার গিগে মানে ছবি বলতে নিজের ছবিটা দিয়ে ফাইবার গিগটা করতে হবে এতে বিষয়টা? এটাতে ট্রাস্ট বাড়ে, অনেক ট্রাস্ট বাড়ে। ও আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয়, বেসিক, ও মনে করেন একটা প্রিমিয়াম। লোগো দেখে একটা মানুষ আপনাকে হায়ার করবে, আর আপনাকে দেখে আপনাকে হায়ার করবে, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আহ, এই যে প্যাকেজের যে ডিফারেন্সটা, বেসিক, প্রিমিয়াম, স্টার্টার, এই ডিফারেন্সের বিষয়টা যদি একটু বুঝে বলতেন যে এটা এটা কিভাবে। হচ্ছে আপনি প্যাকেজ হিসাবে রেডি করে দিবেন। আপনি হয়তো একটা প্যাকেজে আসলে সেল ভালো আসে। ওকে, ধরেন আপনি একটা প্যাকেজ দিয়েছেন, আপনি তো ওয়ার্ডপ্রেসের একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিবেন, কিন্তু আপনি যদি সেটার প্রাইস দিয়ে রাখেন $500, সেটা কিন্তু সেল হওয়ার সম্ভাবনা অনেক কম। কিন্তু আপনি স্টার্টারে প্যাকেজ দিয়ে রাখলেন হচ্ছে $60, যেখানে আপনি বললেন যে আমি একটা ওয়েবসাইট ডিজাইন করে দিব, 3টা সেকশন থাকবে। এরপরে আপনি বেসিকের পরে স্ট্যান্ডার্ডে যে আপনি বলবেন যে আমি একটা ওয়েবসাইট বানিয়ে দিব যেটাতে 1 পেজ প্লাস 5 সেকশন, সেটা আপনি হয়তো $200 প্রাইস দিলেন। এরপর আপনি আরেকটা দিলেন প্রফেশনাল, যেটাতে আপনি বললেন যে 4 পেজ বা 5 পেজ, এবং সেটাতে আপনি এই ফিচার দিবেন, সেটা হয়তো $500। হ্যাঁ, তো কাস্টমাইজ করলে আপনার ফাইবারে আপনার গিগটা কিন্তু $60 দেখাবে। ক্লায়েন্ট যখন গিগটা পারচেস করতে চাবে তখন তাকে প্যাকেজ দিবে যে তুমি এই প্যাকেজ নিবে নাকি এই প্যাকেজ নিবে নাকি এই প্যাকেজ নিবে। কিন্তু আপনি যদি জাস্ট কোনো প্যাকেজ না দিয়ে $500 বা $400 প্রাইস দিয়ে রাখেন, ক্লায়েন্ট আপনার গিগটা পাইলে সে দেখবে $400, তখন সে চিন্তা করবে এটা তো আমার বাজেটের বাইরে। কিন্তু আসলে কিন্তু আপনি হয়তো তাকে ওই তার প্রজেক্টের জন্য $400 হয়তো অনেক বেশি। তো এই জন্য আপনি যদি প্যাকেজ দেন সেটা আপনার জন্য ভালো। ধন্যবাদ ভাইয়া, অনেক কিছু জানলাম। ধন্যবাদ, জাজাকাল্লাহ। ভাই আসসালামু আলাইকুম। ভাই আমার জি, ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। হইতেছে ভাই, আমি একদম নতুন এইখানে আর কি। তো আমার আচ্ছা, প্রশ্নটা হইতেছে ভাই, যে এটা শিখতে ভাই কতদিন লাগতে পারে, টাকা ইনকাম করতে কতদিন লাগতে পারে, তারপরে ভাই আপনি অনেকগুলা স্টেজ বলছিলেন যে বিগিনার, অ্যাডভান্স, হায়ার লেভেল, এই স্টেজ গুলাতে যাইতে কতটুকু সময় লাগতে পারে, এটাই আর কি ভাই, আর কি আমার কোশ্চেন। আপনি পড়াশোনা কতদূর করেছেন ভাই? ভাই আমি ইয়া ভার্সিটিতে কোন ভার্সিটি? সেকেন্ড ইয়ার কবি কোন নজরুল, ভার্সিটি? জাতীয় কবি কাজী আচ্ছা, নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বুঝতে পেরেছি। কোন সাবজেক্ট? ফিলোসফি। আচ্ছা, ফিলোসফি নিয়ে আপনি পড়েন। আহ, জি ভাই। আপনি যখন স্কুলে ছিলেন, হ্যাঁ, তখন আপনার মনে করেন টিচার যখন পড়া দিত, মনে করেন একটা প্যারাগ্রাফ, এম ইন লাইফ, ওকে, জি ভাই। তো ওই এম ইন লাইফ যখন টিচার দিত, টিচার কিন্তু বলতো যে তোমরা হাফ প্যারাগ্রাফ মুখস্থ করে আসবে আগামীকাল। আর একটু জাদ্রিল টিচার হলে হয়তো বলবে যে পুরাটা কালকে পড়ে আসবা। তো আপনার ক্লাসের যে বয়টা ফার্স্ট, হয়তো আপনিও ফার্স্ট বয় হতে পারেন, তো আপনি যখন ক্লাসের পড়াটা দিত আপনি হয়তো 2 ঘন্টায় প্যারাগ্রাফটা মুখস্থ করে ফেলতেন। আপনার ক্লাসের যে ছেলেটা হয়তো লাস্ট বেঞ্চে বসে বা যে ছেলেটা একটু কম পারে, তার কিন্তু সারা রাত পড়তো, সে হয়তো টিচার মাইর খাবে এই ভয়ে, তারপরেও সে হয়তো 5 লাইনও মুখস্থ রাখতে পারতো না। তাই কি? এরকম জি ভাই। কাছাকাছি এক্সপিরিয়েন্স ডেফিনেটলি আপনি দেখেছেন, তাই না? জি ভাই। এখন টিচার কি কখনো বলবে যে একটা প্যারাগ্রাফ পড়তে 2 ঘন্টা সময় লাগে, আপনার 2 ঘন্টা লাগছে সেটার উপর ডিপেন্ড করে? এটা সে বলবে না, কারণ হচ্ছে যে পার্সন টু পার্সন লার্নিংয়ে ডিপেন্ড করে। এবং অনেক টপিক আছে, আপনি যখন কাজ শিখতে চাবেন তখন আপনি দেখবেন যে কিছু কিছু টপিক আপনার অনেক কম সময় লাগে, অন্যরা অনেক বেশি সময় লাগে, আবার কিছু কিছু টপিক আপনার অনেক বেশি সময় লাগছে, অন্যরা সেটা একবার দেখে বুঝে ফেলছে। তো এটা টপিক টু টপিক ভ্যারি করে, যে কারণে আপনি যদি বলেন যে ভাই কত দিনে আমি ওয়েব ডেভেলপার হব,
এই ব্যাপারে সঠিক উত্তর দেওয়ার মতো অবস্থায় আচ্ছা আমি ভাই, জানি না। একদম একদম ধরেন কেউই জানে না, আমি মানে শেষ করে নেই, ক্লাসে কথা এইটার শেষ একটা করি, স্টুডেন্ট ভাই। কথা শেষ করি। ঠিক তো আছে ভাই। এখন ধরেন আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসবেন তখন একদম এক্সাক্ট কতটুকু সময় লাগবে এটা আমরা বলতে পারছি না, কিন্তু আপনি যদি ধরেন একটা এস্টিমেটেড টাইম যদি আমি দিই তাহলে মোটামুটি আপনি জুনিয়র থেকে মিড লেভেল পর্যন্ত যেতে পারবেন, তাতে আপনার 1 বছরের মতো সময় লাগবে। এই মিড লেভেল বলতে আমি বলতে চাচ্ছি যে আপনি হয়তো এখানে আমরা যে কথাগুলো বলেছি যে ডেভেলপমেন্ট প্রসেসে আপনি যেতে পারবেন, মোটামুটি 1 বছর সময় আপনার লাগবে। আর আর্নিং এর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে ক্লায়েন্টরা যখন প্রজেক্ট দিবে ওই প্রজেক্টটার মানে রিকোয়ারমেন্ট বুঝে কাজ করার মতো অ্যাবিলিটি হতে সময় লাগে। ওইটা মোটামুটি আপনার 1 বছরে যদি আপনি ভালোভাবে কাজ শেখেন সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা চলে আসবে, অনেকের ক্ষেত্রে আরেকটু বেশি সময় লাগে। কিন্তু আমরা ওই রিয়েলিস্টিক এক্সপেকটেশনটা আমাদের থাকে না। আমরা মনে করি 3 মাসের একটা প্রজেক্ট কমপ্লিট করে বা 3 মাসের একটা কোর্স, 6 মাসের একটা কোর্স করেই আমি কাজ পাই যাব, এরকম চিন্তা নিয়ে আমরা আসি। কিন্তু বাস্তবে আমাদের টার্গেট থাকে আমরা 6 মাসে ওয়েব ডেভেলপার হয়ে যাব। ইনস্ট্রাক্টর যে কোর্স শিখাইলো বা আমাকে যে লার্নিংটা দিছে সেটাই আমি ঠিকভাবে কমপ্লিট করে নেই। 6 মাস পরে আমি বলতেছি আমি কেন ডেভেলপার হইতে পারলাম না, আমি কেন মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না, তখন আমরা এই প্রশ্নগুলো করি, কিন্তু নিজেকে আমরা জিজ্ঞেস করি না আসলে কি আমি কাজটা শেষ করছি নাকি। ওকে, তো এই জন্য এটা একটু টাফ, কিন্তু আর্নিং এর ব্যাপারটা আমি গ্যারান্টি দিতে পারতেছি না, কারণ আমার ফার্স্ট আর্নিং প্রায় 2 বছর পরে আসছিল। তখন তো আমার এত মানে কি বলবো এত রকম আমি অনেক ধাক্কা খাইছি, অনেক রকম আর প্রচুর ইনস্ট্রাকশন আমার এত ছিল না। এখন যেরকম আপনাদের প্রচুর ইনস্ট্রাকশন আছে, আপনারা ফ্রি ওয়েবিনারে জয়েন করে অনেক কিছু শিখতে পারেন, কোর্স থেকে শিখতে পারেন, ইউটিউব সার্চ করে শিখতে পারেন। 2012 সালে আমি 300 টাকা পকেট খরচ বাঁচায় সেটা দিয়ে সিটিসেলের জুমের ইন্টারনেট কিনতাম 800 মেগাবাইট, এবং আমি মোজিলা ফায়ারফক্সের মধ্যে ইমেজ ব্লকার নামে একটা এক্সটেনশন আছে, ওটা ব্যবহার করতাম যাতে করে ওয়েবসাইট ব্রাউজের সময় ইমেজ লোড না হয়, যাতে আমার মানে একটু বেশি ব্রাউজ করতে পারি। আমি টেক্সট কন্টেন্ট পড়ে পড়ে শেখার চেষ্টা করতাম। তো ওই লেভেলে স্ট্রাগল আমাদের ওই সময় করতে হয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এখন আনলিমিটেড ইন্টারনেট থাকে। হ্যাঁ, তা বিভিন্নভাবে আপনারা শিখতে পারেন। তো এই কারণে এখন আমি বলবো না যে আমার 2 বছর লাগছে বলে আপনারও 2 বছর লাগবে, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস একটা লার্নিং এর মধ্যে থাকেন মোটামুটি 1 থেকে 1.5 বছর সময় লাগবে শিখে থেকে আর্নিং পর্যন্ত যেতে, এটা আমার মনে হয়, যদি আপনি ভালোভাবে কাজটা শেখেন আর কি। আচ্ছা ভাই, বিগিনার লেভেল থেকে কি ইনকাম করা সম্ভব? এখন এখন অনেক টাফ। বুঝতে পারছি ভাই, ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ। জি ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি? একটু যদি জি, বলতেন। শোনা যাচ্ছে। রাশেদুজ্জামান। জি, জি থ্যাংক ইউ। ভাইয়া। আমি কন্টিনিউয়াসলি আপনার ইউটিউবের লেকচার গুলো দেখি এবং লাইক কমেন্টস করি। তো আজকে ফার্স্ট টাইম আপনার সাথে আমি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য অনেক ভালো লাগছে এবং থ্যাঙ্কস আপনাকে এবং আমার জন্য দোয়া করবেন ভাই। আয়োজন করেছেন। অ্যাকচুয়ালি ভাই, আমি করোনার আগে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখেছিলাম লারাভেল ফ্রেমওয়ার্ক সহ। তো করোনার মধ্যে আমি স্টুডেন্ট ছিলাম, আমার বাসায় চলে যেতে হয়েছিল, তারপরে প্র্যাকটিস করাটা মানে আর পরবর্তীতে কন্টিনিউ করতে পারিনি। তারপর প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে আমাকে জবে ঢুকতে হয়েছে অ্যাকচুয়ালি ভার্সিটি শেষে। তো এখন আমি নতুন করে আবার ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইন কাস্টমাইজেশন একটা কোর্স শুরু করেছি। মানে কোডিংটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। তো এখান থেকে এই কোর্স করে মানে কোর্স বলতে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন এবং ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন করে কি ফ্রিল্যান্সিং করার মতো কোনো কাজ পাওয়া যাবে এখন কি মার্কেট প্লেসে, নাকি আমাকে আরো ডেভেলপমেন্ট কিংবা এগুলোর দিকে এগোতে হবে? যদি একটু বলতেন প্লিজ। কাস্টমাইজেশন শিখে আপনি মার্কেট প্লেসে কাজ পাবেন, কিন্তু কাজগুলো একটু আমি আজকের ওয়েবিনারেও এটা বলেছি যে আপনি যখন এই কাজগুলো পাবেন এগুলোর প্রাইস অনেক বেশি হবে না। ওকে, আপনি যখন ডেভেলপমেন্ট শিখবেন তখন আপনি ভালো প্রাইসে কাজ করতে পারবেন। আর আপনি যদি আমার কাছ থেকে অনেস্ট সাজেশন চান আমি আপনাকে বলবো আপনি লারাভেল শিখেছেন, আপনি লারাভেলটা কন্টিনিউ করেন, সেটা আপনার জন্য অনেক ভালো। আপনি হয়তো ভাবছেন শাহ আলম ভাই মিউট করবেন প্লিজ। আপনি হয়তো ভাবছেন যে আমি কাস্টমাইজেশন শিখে সহজে আয় করব। সহজ পথটা যখন আপনি বেছে নেবেন তখন দেখবেন আপনার আশেপাশে আরো প্রচুর মানুষজন ওই পথটাই বেছে নিয়েছে, এবং ফলাফল দেখা যাবে যে যেহেতু একটা পথে অনেক মানুষ, তখন কিন্তু আপনার সাকসেস পাওয়াটা কঠিন। যেমন ধরেন বাজারে যখন সব দোকানে ইলিশ থাকে, কাস্টমার যদি 4-5 জন থাকে তখন আপনি দেখবেন ইলিশের দাম অনেক কমে যায়। সেম আপনি যখন দেখবেন মাত্র একজনের কাছে ইলিশ,
অনেকেই সেই দোকানের চারপাশে ভিড় করেছে ইলিশ কেনার জন্য। অটোমেটিক ইলিশের কেজিতে 2 থেকে 300 টাকা বেড়ে যায়। এটা ডিপেন্ড করে। তো একই কারণে ইলিশটা ঠিকই আছে, টেস্টও সেম আছে, জাস্ট কাস্টমার বেড়ে যাওয়ার কারণে দাম বেড়ে গেছে, কাস্টমার কমে যাওয়ার কারণে দাম কমে গেছে। আপনি যখন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে যাবেন, এটাতে যেহেতু লার্নিং কার্ভটা তুলনামূলক সহজ, অনেক মানুষজন এখানে আসে, যে কারণে এখানে কাজ পাওয়াটা এখন একটু টাফ, কারণ অলরেডি মার্কেটে অনেক বিগ প্লেয়ার আছে। আবার আপনি যখন কাজ পাবেন সেখানে আপনি রেটটা অনেক কম পাবেন, কিন্তু আপনি ডেভেলপমেন্টে গেলে রেটটা অনেক ভালো পাবেন। তো আমার কাছে মনে হয় আপনি লারাভেল পর্যন্ত গিয়েছেন, এদিকে আসার দরকার নেই, আপনি ওইদিকে থাকাটা ভালো। আর আপনি যদি মনে করেন যে না আমি শিখবো, সেক্ষেত্রে আপনি শিখতে পারেন। জি, থ্যাঙ্কস ভাই আপনাকে। আর আমার অ্যাকচুয়ালি মূলত টার্গেট, এক ভাই শেষ করুক তারপর। জি ভাই আমি আর একটু সময় নিচ্ছি, আর জাস্ট 30 সেকেন্ডের মতো। তো অ্যাকচুয়ালি আমি ত্রিপলির স্টুডেন্ট। আমি যখন সেকেন্ড সেমিস্টারে ছিলাম তখন সি প্রোগ্রামিং দিয়ে আমাদের কিছু প্র্যাকটিক্যাল হচ্ছিল। তো ওই মুহূর্ত থেকে কোডিংটা আমার ভালো লেগে যায়, তো যার জন্য আমি বাংলাদেশের ভালো একটা আইটিতে কোর্স করেছিলাম। তো পরে কন্টিনিউ না হওয়ার জন্য এই ডিসিশনটা আমাকে নিতে হয়েছে। মানে আমার অ্যাকচুয়ালি টার্গেটটা হচ্ছে যে আমি মানে ফ্রিল্যান্সিং করতে চাই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে। তো এই জন্য আর কি, তো কোডিংটা আপনাদের একটু সিএসসিতে আপনাদেরকে নেটওয়ার্ক প্লাস শিখিয়েছে না? নেটওয়ার্কিং শেখানো হয়েছে না? সিসকো শেখানো হয়েছে, পাইথন শেখানো হয়েছে, প্রবলেম অ্যাকচুয়ালি সলভিং শেখানো হয়েছে? আমি ত্রিপলির স্টুডেন্ট, কিন্তু আমাদের সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রামিং সি ছিল, মানে কিছু ও নন আচ্ছা আচ্ছা, আপনি ডিপার্টমেন্ট। সরি আপনি ট্রিপলি বলছিলেন, আমি ভাবছিলাম আপনি জি সিএসসি জি বলেছেন, সরি। তো আপনাদেরকে যেগুলো শেখানো হয়েছে, আপনি তো ট্রিপলি থেকে পড়ে আপনি ডেভেলপমেন্টে আসতে চাচ্ছেন, মানে কোডিংটা অনেক বেশি ভালো লাগে তাই? কোডিং, জি আমার ওই সময়টাই ভালো লেগে গিয়েছিল এবং তখন থেকে আমি কন্টিনিউ করার ট্রাই করেছিলাম। তাহলে আর আপনার, আমার এখন মনে হয় আপনার কোডিং এ থাকাটাই ভালো। কোডিং এ আপনি ভালো করতে পারবেন। এখানে আসলে প্যাশনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার যেমন ফিজিক্সের স্টুডেন্ট আমি, আমার অনার্স মাস্টার্স ফিজিক্সে, এরপরে আমার একটা আইসিটির উপর আরেকটা মাস্টার্স আছে, কিন্তু আহ, মানে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমি কোডিং এর দিকে চলে আসি, এবং এখন পর্যন্ত আমার কাছে এটা খুব ভালো লাগে। তো ফিজিক্স নিয়ে আমি ক্যারিয়ার ডেভেলপ করিনি। তো এটা আসলে ডিপেন্ড করে আর কি। তো আপনার যদি কোডিং ভালো লাগে, এবং সেক্ষেত্রে তো অবশ্যই আপনার লারাভেলে থাকা ভালো ওয়ার্ডপ্রেসের থেকে। আর ওয়ার্ডপ্রেসে যদি আপনি কোডিং করতে চান, সেক্ষেত্রে হাসিন ভাই খুব ভালো শেখায়। আপনি ইন্টারেক্টিভ ক্যারিয়ার এই কোর্সটাও চেক করতে পারেন, যে প্লাগইন ডেভেলপমেন্টের কোর্সটা, নট ব্যাড। জি জি, থ্যাংক ইউ ভাই, আমার কোশ্চেনটা আমি পেয়ে গেছি। অনেক পরিপূর্ণ একটা সাজেশন করেছেন আমাকে, থ্যাংক ইউ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন আমার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভালো। আপনার ক্লাসগুলা মানে আপনার অনেকগুলো আমি দেখেছি, ভিডিও দেখেছি। তো আপনি যে রিয়েল ভাবে বলেন সেটাই আমি দেখলাম, যে আপনার কথা এবং কাজের সব ঠিক আছে। এটা আমার কাছে খুব ভালো লাগে, আপনি প্রফেশনাল আর কি। অনেকে আছে যে বলে যে 3 মাসে কোর্স করে ফ্রিল্যান্সিং করাবে, মানে এটা অনেকেই বলে। তো এটা ওদের সম্ভব না, কারণ আমি 2012 সাল থেকে আপনার মধ্যে আমি শিখতেছিলামই। তো তারপর বিভিন্ন জব সেক্টর ঢুকে যাওয়াতে ফাঁকে ফাঁকে এগুলো আমি একটু করি, যেমন ওয়ার্ডপ্রেসের কথা বলেন বা পিএসপি, লারাভেল, অনেকগুলাতেই আমি ঢুকেছি। আসলে আমি জব করার পাশাপাশি ফ্রিল্যান্সে ঢুকতে পারিনি এই পর্যন্ত। শিখার পেছনে আমি সময় দিয়েছি। আচ্ছা, এখন স্যার যেটা বলছিলাম, যে চাকরির পাশাপাশি আসলে করাটা অনেক চাপ। আসলে এটা কি করা সম্ভব? মানে আমি একটা গভর্নমেন্ট জব করি, পাবলিক লাইব্রেরি, ঢাকা পাবলিক লাইব্রেরি, সরকারি একটা পাবলিক জব করি। আমি আসছি এতে আগারগাঁওতে? না না স্যার, এটা শাহবাগ। আচ্ছা আচ্ছা জাতীয় আচ্ছা, জাতীয় জাদুঘরটা আছে না জাতীয় স্যার, ওটা। গ্রন্থাগার, হ্যাঁ। আমি ওখানে স্যার কিছু সফটওয়্যার আছে ওনাদের, বিভিন্ন প্রজেক্টের এরা করে দেওয়া যায়, তো ওগুলা লোক নাই তো স্যার, আমি একটু দেখি আর কি। আচ্ছা কিন্তু আমি স্যার চেষ্টা করছি ফ্রিল্যান্সিং এ ঢোকার, কিন্তু আমি স্যার কোনোভাবেই মানে এভাবে হয়ে ওঠে না। তো যেহেতু আপনার একটা ওয়েবিনার দেখলাম, তো আমি ভাবলাম যে স্যার এটা করি। আচ্ছা, আর একটু পার্সোনাল প্রশ্ন করি, আপনি কি কখনো আমাকে দেখেছেন জাতীয় ইয়েতে, বই লাইব্রেরিতে? না, আপনি আপনার আমাকে চেনেন কবে থেকে? আপনার চেনা চেনা লাগতেছে, আমি এটা চিন্তা চাইলে মানে একটু ফেসটা আমাকে চেনা আমাকে যাবে। আমাকে আপনি চেনেন কবে থেকে? না, আপনাকে আমি অনলাইনে দেখেছি, বিভিন্ন ভিডিও দেখেন, মানে সুমিত শাহ ওনার সাথে আমি প্রায় সময় দেখি। মানে ও, এমনিতে খেয়াল করেন নাই না?
আমি অনেক গিয়েছি, রিসেন্টলি যাওয়া হয় না, কোভিডের পরেও অনেক গিয়েছি লাইব্রেরিতে শাহবাগে। আচ্ছা যাই হোক, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি ফ্রিল্যান্সিং শিখতে চান। ফ্রিল্যান্সিংটা জবের পাশাপাশি আপনাদের তো কোথা থেকে যেন ইকো হচ্ছে কারো একজনের। জি জি, আমি ইকো হচ্ছে। হ্যাঁ, আপনার হচ্ছে আপনি একটু মিউট করে রাখেন, আমি একটু শেষ করে নিই তারপর আবার বলবেন। আপনি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তো আপনার, আমার যেটা মনে হয় যে ফ্রিল্যান্সিং করতে পারেন, এবং জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করাটা খুব বেশি টাফ কিছু না। আপনি মোবাইলের মধ্যে ফাইবারে যদি ফাইবার বা আপওয়ার্ক অথবা আপনি লিঙ্কডইন থেকে হলে লিঙ্কডইন, এইসব অ্যাপগুলো আপনি আপনার ফোনে ইনস্টল করে রাখবেন, ইমেলটা এনেবল করে রাখবেন, সবসময় নোটিফিকেশন অন করে রাখবেন, ক্লায়েন্টরা যখন মেসেজ দিবে তাদেরকে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু যখন আপনি বাসায় যাচ্ছেন তখন আপনি ক্লায়েন্টের থেকে যে কাজটা নিয়েছেন সেটাকে দেওয়া। তো এখন যেটা সবচেয়ে টাফ হয় সেটা হচ্ছে আপনার কাজটা একটু রিল্যাক্সিং, লাইব্রেরিতে থাকেন, কিন্তু নর্মালি অনেকের ক্ষেত্রে যেটা হয় অফিস শেষ করে বাসায় যাওয়া, বাসায় গিয়ে আবার ফ্যামিলিকে টাইম দেওয়া বাদ দিয়ে ফ্রিল্যান্সিং করা, অনেকের ক্ষেত্রে এটা একটু টাফ হয়। ক্লায়েন্টদের সাথে মাঝে মাঝে মিটিংয়ে বসতে হয়, এবং ক্লায়েন্টের সাথে মাঝে মাঝে কথা বলতে হয়। তো দেখা যায় যে সারাদিন অফিস করে বাসা যাওয়ার পর মেজাজ ঠিক নাই, ফ্যামিলিকে টাইম দেওয়া, বাসার সবাই একটু সময় চায়, সবাই পার্সোনাল টাইম চায়। তো তখন দেখা যায় যে এটা খুব টাফ হয়ে যায়। তো আপনি যদি এটা ম্যানেজ করতে পারেন দেন আপনি করতে পারবেন, আদারওয়াইজ অনেক টাফ হবে আপনার জন্য। আর কিছু যদি বলতে চান ভাই, অ্যাড করতে চান? এখন স্যার আমি তো মাল্টি প্ল্যাটফর্মে আছি, এখন আমি কোনটাতে যে আগাবো স্যার এটাই বুঝতেছি। আমি লারাভেলও দেখেছি, ওয়ার্ডপ্রেসও দেখেছি, পিএইচপিও যে কোন দেখেছি। তাহলে তো আপনার জন্য এটা খুব সহজ হবে। আপনি যেটা আপনার কাছে ভালো লাগে, কারণ আপনি ওয়ার্ডপ্রেস দেখেছেন, লারাভেল দেখেছেন, পিএইচপি দেখেছেন, জাভাস্ক্রিপ্ট দেখেছেন, যে কাজটা আপনার কাছে ভালো লাগে সেই কাজটাই আপনি করা শুরু করেন। জাস্ট আমি আপনাকে বলবো না আপনি ওয়ার্ডপ্রেস শেখেন, আমি আপনাকে বলবো না আপনি পিএইচপি শেখেন, মার্ন স্ট্যাক শেখেন। আমি রিয়াক্ট নিয়ে কাজ করেছি, আমি লারাভেল নিয়ে কাজ করেছি, আমি মার্নের কয়েকটা প্রজেক্টে কাজ করেছি, কিন্তু দিন শেষে আমার কাছে লারাভেলটাই ভালো লাগে, সরি ওয়ার্ডপ্রেসটাই ভালো লাগে, এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টই করি। আমার জবও ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট রিলেটেড। আমি চাইলে এনি টাইম আমার কোম্পানিতেই আমি মার্নের সেকশনে সুইচ করতে পারি। হ্যাঁ, কিন্তু আমার ওয়ার্ডপ্রেস ভালো লাগে, এই জন্য আমি ওয়ার্ডপ্রেসে নিয়েই কাজ করি। এবং ইউটিউব ভিডিও বানানোর সময় ওয়ার্ডপ্রেস নিয়ে ভিডিও বানাতে আমার অনেক সহজ মনে হয়। আমার ইউটিউব চ্যানেলেও আপনারা হয়তো দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও, জাস্ট ওয়ার্ডপ্রেস, জাস্ট কাস্টমাইজেশন। সামনে হয়তো থিম ডেভেলপমেন্টের ভিডিও আসবে, সেগুলোর ক্ষেত্রে আপনি দেখবেন যে ঘন্টার পর ঘন্টা আমি কথা বলে যাচ্ছি, আমার ভালো লাগে, কিন্তু অন্য টপিকগুলো আমার ওরকম লাগে না। তো এটা আমার কাছে ভালো লাগে তাই আমি এটা করি। আপনার যে সেকশনটা ভালো লাগে, যে ক্যাটাগরিটা ভালো লাগে, ওইটাতে জয়েন করলে সেটা আপনার জন্য ভালো। স্যার আরেকটু কথা বলতে চাচ্ছি, আপনি তো দেখলাম যে কয়েকদিন আগে সুমিত শাহ আমার সাথে করেছিলাম, একটা চ্যাটে অংশগ্রহণ করেছিলাম, আপনার একটা প্রোগ্রাম ছিল দেখেছিলাম। তো ওখানে আপনি বলেছেন যে আপনি ব্যাক এন্ডে ইউজ করেন ওয়ার্ডপ্রেস, কিন্তু ফ্রন্ট এন্ডে ইউজ করেন অনেক সময় রিয়েক্ট। তাহলে হুম কোনটা বেটার হবে, কি পুরো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করবো, না এটা তো আপনার প্রজেক্টের উপর, এটা প্রজেক্টের উপর ডিপেন্ড করবে, এটা সব প্রজেক্টে তো এরকম না, কিছু কিছু প্রজেক্টে সেটা ইম্পর্টেন্ট না। যেমন একদম রিসেন্ট আমরা গতকালকে একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিলাম, তো আপনি একটু মিউট করবেন। আমাদের একটা প্রজেক্টে আমরা কথা বলছিলাম, সে মানে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে যে সে, তার একটা ডেন্টিস্ট ওয়েবসাইট, এবং ডেন্টিস্ট ওয়েবসাইটে সে চাচ্ছে যে যখনই তার অ্যাপয়েন্টমেন্ট হবে সেটা লাইভ তার ওয়েবসাইটে দেখাবে। ওকে, এবং কতজনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এবং এটা সে একদম ইনস্ট্যান্ট দেখাবে। তো আপনি জাস্ট একটু ইমাজিন করেন, একটা ওয়েবসাইটের মধ্যে এখন আমি রিজার্ভ করলাম, একটা রিজার্ভমেন্ট দিলাম, দেওয়ার সাথে সাথে এটা লাইভ ওয়েবসাইটে চলে আসছে ইনস্ট্যান্ট, প্লাস কয়জন কিউতে আছে এই কাজগুলো করতে হবে। এখন এই কাজগুলো যদি আমি সরাসরি লাইভ ইন্টারেক্টিভিটি রাখতে চাই, প্লাস এই মুহূর্তে ডাক্তার কতজন পেশেন্টের, ডাক্তারের চেম্বারে কয়জন পেশেন্ট আছে, এবং কোন পেশেন্ট আছে, সে যে পেশেন্টটা আছে তার সে কোন কমপ্লিকেশন নিয়ে কাজ করতে যাচ্ছে, এগুলো সব সে লাইভ অ্যাক্টিভিটি দেখাতে যাচ্ছে তার ওয়েবসাইটে। তো জাস্ট আপনি একটু ইমাজিন করেন, এরকম যখন আমরা একটা কাজ করতে চাইবো, এই কাজটা আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে চান আপনার অবস্থা খারাপ, কিন্তু ক্লায়েন্ট চায় এটা ওয়ার্ডপ্রেস দিয়েই হোক। এবং সে আমাকে, যখন আমরা বললাম যে আপনি এরকম কোনো রেফারেন্স আপনার কাছে আছে নাকি, সে আমাদেরকে একটা ফুটবল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। জাস্ট ইমাজিন করেন, একটা ফুটবল ওয়েবসাইটের ফিচার সে একটা ডেন্টিস্ট ওয়েবসাইটে সেট আপ করতে চায়। ওয়েবসাইটটা মার্নস্ট্যাক দিয়ে খুব সম্ভবত বানানো, মানে সেই ওয়েবসাইটের ফিচারগুলো সে ওয়ার্ডপ্রেসে ব্যবহার করতে চায়, কিন্তু আপনি বুঝতে পারতেছেন এরকম একটা সিনারিও। তার সাথে কথা বলার পরে আমাদের মাথা অর্ধেক গরম হয়ে গেছে, এরপর ডিজাইনার টিমের মাথা আরও খারাপ,
কারণ এটারে সে ডিজাইনে কেমনে ইমপ্লিমেন্ট করবে, কারণ ক্লায়েন্ট তো বুঝাই দিয়েছে ফুটবল ওয়েবসাইট দেখায়, আমাদের তো আগে ডিজাইন করতে হবে, ডিজাইন করার পর ওটার একটা পারফেক্ট ইউআই আনতে হবে যাতে যে কোনো মানুষজন, একটা ডেন্টিস্টের ওয়েবসাইট ডেফিনেটলি টেকি পার্সন ভিজিট করবে না, মানে সেখানে বুকিং দেওয়ার সম্ভাবনা কম। বেশিরভাগ মানুষজন কিন্তু নন টেকি, তারা কিভাবে এটা ম্যানেজ করবে বা তাদের জন্য কতটা সহজ হবে। আমাদের এটা নিয়ে 3 দিন, আজকে আমাদের মিটিং এটা নিয়ে কথা হচ্ছিল, আমরা এটা নিয়ে কিভাবে কি করবো, ডিজাইনার টিম, ডেভেলপার টিম সবাই মিলে চিন্তা ভাবনা করে এরপর আমরা এটা নিয়ে কাজ করছি। তো এটা ডিপেন্ড করে, এখন সব প্রজেক্ট তো আর এরকম হয় না, তাই না? তো যখন যেরকম রিকোয়ারমেন্ট হয় সেটার উপর আমরা তখন কাজ করি। আমরা কখনো ফ্রন্ট এন্ডের জন্য রিয়াক্ট ব্যবহার করতে পারি, কখনো ভিউ ব্যবহার করতে পারি, কিন্তু এটা সব প্রজেক্টে না। হ্যাঁ, সব প্রজেক্টে না এটা। বস তো ভাইয়া, ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন, ভালো লাগলো। আপনি লাইব্রেরিতে আসার ফেসটা চেনা লাগতেছিল, আপনি বসে চিনছি নাকি কোথায় যেন দেখেছিলাম কি, এমন মনে হয় আমার। আচ্ছা ঠিক আছে, এরপরে কখনো গেলে আপনারা খুঁজে বের করবো ইনশাল্লাহ। যেটা আমার তো লাইব্রেরি নতুন দিয়ে করতেছে বস, তাই ইনশাল্লাহ নতুন ভাবে সবকিছু হচ্ছে। আচ্ছা, আমি আর 5 মিনিট আছি, আপনারা যদি প্রশ্ন করতে চান। আচ্ছা ধন্যবাদ বস। জি, আচ্ছা আমি ভাই, আপনাকে আসসালামু আলাইকুম। মেসেজে জিজ্ঞাসা করছি। আপনার ইউটিউব ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের প্লেলিস্টটা ফলো করলে কি হবে? আমি আসলে ফান্ডিং সমস্যা, তাই ফ্রিটা চাচ্ছি। হ্যাঁ, আপনি ওয়ার্ডপ্রেসের আমার যে প্লাগইন ডেভেলপমেন্টের প্লেলিস্ট আছে ওটা দেখলে আপনার আইডিয়া হয়ে যাবে কেমন। কিন্তু আমাদের ইন্টারেক্টিভ কেয়ারের এই কোর্সের আউটলাইনটা আমি যতটুকু দেখলাম, হাসিন ভাই আপনাকে কিন্তু আরও অনেক বেশি শেখাবে। আমি জাস্ট ওইখানে 2টা প্লাগইন বানিয়ে সেটাকে wordpress.org-এ আপলোড করা পর্যন্ত দেখিয়েছি। আপনার ফান্ডামেন্টালটা হয়ে যাবে, ফাউন্ডেশন হয়ে যাবে। বাট আপনি যদি মনে করেন আমি একটা প্লাগইন বানাবো, সেই প্লাগইনটাতে আমি এপিআই ইন্টিগ্রেট করব, আমি সেই প্লাগইনের মধ্যে লাইসেন্স ফিচার অ্যাড করব, এই কাজগুলো যদি আপনি শিখতে চান, মানে অনেক অ্যাডভান্স ফিচার, সেক্ষেত্রে এই কোর্সটা আপনার কিনতে হবে। কিন্তু আপনি ফাউন্ডেশনের জন্য আমার ওটা দেখতে পারেন, সমস্যা নেই। আহ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, আপনার ইউটিউব চ্যানেলও ফলো করি। আর এর পাশাপাশি আমি ফেনী থেকে বলতেছি। ঘটনা হচ্ছে যে ভাইয়া আমি ওয়েব ডিজাইন পারি। আমার প্রবলেমটা হচ্ছে যে আমি এলিমেন্টর দিয়ে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারি না, আমি কাস্টমাইজেশন খুব ভালোই পারি। এখন এলিমেন্টরটা আমি খুব ইজিলি কিভাবে আয়ত্ত করতে পারি? কাস্টমাইজেশন আপনি কিভাবে করেন তাহলে? আমি বলি কাস্টমাইজেশনে যেটা আমি একটা কোর্স করেছিলাম, তো এলিমেন্টরটা আমার গ্যাপ গ্যাপ গেছে, আমি কাস্টমাইজেশনটা ওখানে করছি। আপনি প্রোকোডারবেরিতে গিয়ে কাস্টমাইজেশনের ওইখানে এলিমেন্টারের উপর অনেকগুলো ভিডিও আছে, ওগুলো দেখে নিন, তাহলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো আর ভাইয়া, কেউ? হ্যাঁ, মার্কেট প্লেসের বাইরে লিঙ্কডইন ছাড়া কি আর কোনো মাধ্যম আছে ওয়ার্ডপ্রেসে কাজ নামানোর জন্য? হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে। আপনার indeed.com-এ যাবেন, salary.com-এ যাবেন, glassdoor.com আছে, তারপর relocate.me আছে, ব্যানহ্যাক আছে। হ্যাঁ, অনেক ওয়েবসাইট আছে। আপনি গুগলে সার্চ দিবেন রিমোট জব ফাইন্ডিং ওয়েবসাইট লিখে দেখবেন অনেক লিস্ট পাই যাবেন। থ্যাংক আর কেউ? আচ্ছা, তাহলে আজকের মতো ওয়েবিনারটা আমরা এখানে শেষ করতে পারি। আসিফ ভাই বলছেন, আসসালামু আলাইকুম, আমি জানতে চাই যদি আমি ওয়ার্ডপ্রেস ফিল্ডে ক্যারিয়ার গ্রো করি তাহলে এআই এর কারণে কি ফিউচারে জব হারানোর প্রবাবিলিটি আছে কিনা? এআই এর কারণে জব যে কেউ হারাতে পারে, যে কোনো সেক্টরের যে কেউ। ওকে, কিন্তু আপনি যদি এমন কেউ হন যে আপনার জায়গাতে এক্সপার্ট, তাহলে আপনার জব হারানোর সম্ভাবনা অনেক কমে যাবে। প্রত্যেকটা কোম্পানি এআই এর কারণে কিছু কিছু করে ডেভেলপার ছাঁটাই করে, কিন্তু আপনি যদি সেখানকার টপ 3 বা 4-এর মধ্যে থাকেন, তখন কিন্তু আপনার মানে আপনার জব যাওয়ার সম্ভাবনা অনেক কম। কারা জব হারায়? সাধারণত আপনি দেখেন, আপনি রিসেন্টলি যত এআই প্ল্যাটফর্মগুলো দেখছেন, হোক চ্যাট জিপিটি, হোক জেমিনি, হোক ক্লড, হোক লাভেবল এআই, হোক হচ্ছে অন্য যে কোনো প্ল্যাটফর্মই হোক, তাদেরকে আপনি যখন কোনো একটা প্রম্পট দিবেন এবং বলবেন ওয়েবসাইট বানাতে, সে আপনাকে একটা ওয়েবসাইট বানায় দিবে। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আপনি যদি তারে বোঝাইতে যান, দেখবেন যে আপনার মাথা খারাপ হয়ে যাবে। ইভেন খুব বেসিক একটা প্রবলেম সলভ করতে দিলেও দেখবেন অনেক সময় সে পারে না করতে। তো এআই এর এখনও সেই লেভেলের এক্সপার্ট হবার বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বুঝে সেই লেভেলে কাজ করা অনেক টাফ। আপনি সিম্পলি চিন্তা করতে পারেন যে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের থিমের লোগোটা পরিবর্তন করার জন্য কোনো প্রোগ্রামিং স্কিল দরকার হয় না। ক্লায়েন্টের লোগো আছে, সে জাস্ট ড্যাশবোর্ডে লগ ইন করে ওটা করে ফেলতে পারে। সেটার জন্য সে কিন্তু ডেভেলপারকে বলে বা ডিজাইনারকে বা যারা কাস্টমাইজেশন জানে তাকে বলে আমার লোগোটা চেঞ্জ করে দাও। কেন?
এরকম যখন সিনারিও, তখন যদি আপনি বলেন যে এআই আমার ক্যারিয়ার শেষ করে দিবে বা এআই এর কারণে আমার ক্যারিয়ার চলে যাবে, এটা আপনি ভুল। এবং আপনি এইগুলো নিয়ে চিন্তা করেন যে কারণে আপনি পিছিয়ে যাচ্ছেন। জাস্ট আমি যেটা বলবো, যে কাজটা আপনার ভালো লাগে, আপনার ওয়ার্ডপ্রেস হোক, মার্ন হোক, লারাভেল হোক, সফটওয়্যার ডেভেলপমেন্ট হোক, ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, ভিডিও এডিটিং হোক, যেটাই হোক, আপনার যেটা ভালো লাগে আপনি সেই কাজটা করতে থাকেন এবং সেটাতে নিজের এক্সপার্টিসটা বাড়ানোর চেষ্টা করতে থাকেন। দেখবেন ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার রাত্রে 11টায় একটা মিটিং আছে। ভাইয়া আদারওয়াইজ আমি আরো কিছুক্ষণ থাকতাম, কিন্তু 11টায় মিটিং, আমার একটু রেস্ট করতে হবে, কারণ অনেকক্ষণ 2 ঘন্টা টানা কথা বলছি। জি, আয়মান ভাইয়া শেষ করবেন, খুব দ্রুত বলে শেষ করবেন। ভাইয়া বলতেছে কি, আমি বিগিনার বুঝছেন, আমার মানে চাহিদা মানে সেই ইচ্ছা মানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখা। এখন কিছু সাজেশন দেন। আর কোডিং বিষয়ে আমার কোনো ধারণা নাই। কোডিং যদি আমি একটু চেষ্টা করি পারবো, তো আপনি একটু সাজেশন দেন কোথায় ভর্তি, বা আপনি যদি শিখান বা অন্যান্য বিষয়। আপনি প্রোকোডার বিডিতে গেলে ওখানে একটা ভিডিও আছে, দেখবেন, একদম রিসেন্টলি পাবলিশ করেছি, রোডম্যাপ, ওয়েব ডেভেলপমেন্টের রোডম্যাপ। আপনি সেটা দেখবেন, দেখে আপনি আইডিয়া নেবেন যে আপনার কি কি শিখতে হবে। ইন্টারেক্টিভ কেয়ারসে অনেক ভালো ভালো কোর্স আছে। ইন্টারেক্টিভ কেয়ারসটা রিকমেন্ড করার একটা বড় কারণ, এবং আমার ইন্টারেক্টিভ কেয়ারে জয়েন করার যেটা বড় কারণ, সেটা হচ্ছে যে এখানকার যারা ইনস্ট্রাক্টর আছেন তাদের মোটামুটি বেশিরভাগকে আমি পার্সোনালি চিনি। হ্যাঁ, এবং আচ্ছা তারা কি স্টাইলে কোড লিখে, প্লাস তারা কিভাবে কোড লিখে কিভাবে শেখায়, এই ব্যাপারটার আমার খুব ভালো আইডিয়া আছে বলে ইন্টারেক্টিভ কেয়ারসের সাথে কানেক্ট হওয়া। তো আপনি যদি ইন্টারেক্টিভ কেয়ারের কোনো কোর্সও আপনার কাছে মনে হয় যে ভালো হতে পারে, আপনি সেটাতে জয়েন করতে পারেন। আপনি যদি মনে করেন আমার টাকা পয়সার সমস্যা আছে, আপনি ইউটিউব সার্চ করে করে ভিডিও দেখেও শিখতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে। আবার আপনি আহ, দুইটা পথই আপনাকে বললাম, আপনি যদি কোর্স পারচেস করতে চান সেটার যেমন সুযোগ আছে, আপনি যদি ইউটিউব থেকে শিখতে চান সেটা আপনার সুযোগ আছে। তো যে পথটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেটাতে জয়েন করেন, কোনো সমস্যা আচ্ছা, নেই। এখানে কি লাইফ টাইম সাপোর্ট পাবো এখান থেকে? হ্যাঁ, আপনি ইন্টারেক্টিভ আর কেয়ারে লাইফ টাইম সাপোর্ট আমি পাবেন। তো ডিজিটাল মার্কেট এক্সপার্টে মানে শিখতেছি, অলরেডি শেখা শেষ, পাশাপাশি ভাবতেছি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। এগুলা করার দরকার নেই। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শেখেন। হ্যাঁ, দুই নৌকায় পা দিলে মাঝখানে পড়বেন পানিতে। মানে অলরেডি একটা শেখা শেষ, শেখেন, কিছুটা শুধু আছে। তো যেটা শিখছেন তাইলে ওইটা দিয়ে এবার ওই যে স্কিলটা আপনার ডেভেলপ হয়েছে ওইটা দিয়ে আপনি মনিটাইজ করার চেষ্টা করেন। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি আর্নিং এর চেষ্টা করেন। আমি আমি আপনাকে এভাবে রিকমেন্ড করব, কারণ আপনি অলরেডি একটা সময় স্পেন্ড করেছেন, হয়তো টাকা পয়সা খরচ করেছেন, এখন আবার আপনি কোডিং এর টাকা পয়সা খরচ করবেন। আবার এরপরে আপনার মনে হতে পারে যে আমি ভিডিও এডিটিং শিখতে চাই। এটাকে বলে শাইনি অবজেক্ট সিনড্রোম, গুগল সার্চ করবেন। জি ভাইয়া, জি ভাইয়া। তো এটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমি এক্সট্রিমলি সরি, আমার রাত্রে 11টায় একটা মিটিং আছে, আবার আগামীকাল সকাল 5টায় আবার অফিস শুরু। তো যে কারণে আমার আর থাকা সম্ভব হচ্ছে না, নাহলে হয়তো আরো কিছু সময় থাকতাম। আমার মনে ছিল না যে আজকে আমাদের ওয়েবিনার, হ্যাঁ আমি ভেবেছি আগামীকালকে ওয়েবিনার। তো এই কারণে আজকে রাত্রে আমি মিটিং রেখেছি। ভাই আমাকে যখন বিকালে মেসেজ করেছে, এরপরে তো আমার মাথা গরম হয়ে গেছে, হ্যাঁ আজকে ওয়েবিনার, আমার তো আজকে রাত্রে মিটিং আছে। তো যাই হোক, চেষ্টা করেছি সর্বোচ্চ আপনাদেরকে যতটুকু সম্ভব, আমার যতটুকু সামর্থ্য ছিল। তারপরেও অনেকের প্রশ্ন নিতে পারি নাই, আনফরচুনেটলি, এক্সট্রিমলি সরি। আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুক। আমি একবারে বিদায় নিয়ে নিচ্ছি ভাইয়া। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো ওয়ালাইকুম মাচ আসসালাম। আলী ভাইয়া, এত সুন্দর একটা ওয়েবিনার নেওয়ার জন্য। আই হোপ পার্টিসিপেন্ট সবার যা যা প্রশ্ন ছিল সবাই সব উত্তর পেয়েছেন। এছাড়া আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অবশ্যই ইন্টারেক্টিভ ক্লাসের সাথে যোগাযোগ করবেন, এবং যারা ক্লাস রেকর্ডিংটি পেতে চান, চ্যাট বক্সে একটি গুগল ফর্মের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেটা আপনারা অবশ্যই ফিল আপ করবেন। সেই সাথে আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।